আসসালামাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা জয়েন করে ফেলে আজকের ক্লাসটাতে। আজকে আমরা দুইটা অধ্যায় পড়বো, কিন্তু 4 এবং 5। আর গত ক্লাসে আমরা পড়াইছিলাম 1 এবং 3। মানে আমরা গত যে ক্লাসটা নিয়েছিলাম গতকাল সেটাতে। তো আমরা সবাই একটু জয়েন করে ফেলি, আমাদের বন্ধুদেরকে মেনশন করে দেই, আর ক্লাসটা একটু শেয়ার করে দিব সবাই। আজকে আমরা এই যে দুইটা অধ্যায় শেষ করবো। আরেকটা কথা বলি, আমরা কিন্তু তাকে প্রপারলি পুরো অধ্যায় পড়াচ্ছি, এখানে কিন্তু কোনোটা আমরা বাকি রাখতেছি না। অনেকে কিন্তু পুরো এমসিকিউ পড়াচ্ছে, মানে শর্ট ভাই এমসিকিউ পুরোটা কি হু আসে নাকি? তুমি যদি দেখো, খেয়াল করো, তোমরা জয়েন করো, তারপর আমি ক্লিয়ারলি কথা বলা শুরু করি। সেটা হচ্ছে মানে আমরা যদি পুরোটা পড়াই তাহলে তোমার এমনিতেই পুরোটা মনে করো হাইস্ট ফার্স্ট পেপারে আমি যদি 9 ঘন্টার একটা ক্লাস নিই, মানে কাল 2 ঘন্টা নিচ্ছে, আজকে 2 ঘন্টা একটা, আবার একটা 2 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো আরেকটা ক্লাস নিই, তাহলে ওভারঅল মনে করো 5-6 ঘন্টা। আগামীকালও আমাদের হচ্ছে একটা পুরো 100 মার্কের প্রস্তুতির উপর একটা ক্লাস আছে, দেন হচ্ছে সপ্তম অধ্যায়ের উপর একটা ক্লাস থাকবে। তো আমরা এখানে হাইস্ট সবই ফ্রি দিচ্ছি, এমন না যে টাকা দিয়ে কিনতে হচ্ছে, তোমাদের পুরোটা ফ্রি থাকতেছে। তো এখানে 9 ঘন্টার মতো ক্লাস থাকতেছে। তো 9 ঘন্টার ক্লাস যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের আর মানে এটাতে 90 বা 80 প্লাস 90 ইজিলি পাওয়া যায় যদি আমরা এই 9 ঘন্টা ক্লাসে করি। যার যে এই পড়াগুলো নিতে পারবা, আগে যে পড়ছো তার তো মাশাল্লাহ, তার সব ঠিক আছে, আগে পড়ছো। যদি নাও পড়ে থাকো, জাস্ট ক্লাসটা তুমি করো ঠিক থাকলে, তাহলে তোমার কিন্তু ওই মানে সমস্যাগুলো থাকে না আর। ঠিক আছে, এটাই বলতে চাচ্ছিলাম আর কি। মানে আমাদের যে দুইটা অধ্যায় থাকবে, এই দুইটা অধ্যায় কিন্তু আমরা আজকের ক্লাসে শেষ করব। শুধু যে আমি এমসিকিউ পড়াচ্ছি এমনটা না, আমি আগে পুরো অধ্যায়টা একটু আলোচনা করব। অনেকে মানে রিভিশনটা কিন্তু আমি ক্লাসে রিভিশন করে ফেলতেছি, এবং হচ্ছে আমাদের তারপর হচ্ছে রিভিশন করার পরে আমি কিন্তু ওই অধ্যায়টার সিকিউ প্র্যাকটিস করাচ্ছি। এমসিকিউ করাচ্ছি না আমি, এমসিকিউ হচ্ছে তোমাদের পরীক্ষার আগের দিন আমি পুরো হচ্ছে ওই ক্লাস কমপক্ষে 100 ক্লাস এমসিকিউ নিয়ে আলোচনা করব। মানে এর আগেও তোমাদের একটা মেগা মনে করো এমসিকিউ ছিল, কিন্তু টার্গেট 30, আমি এমসিকিউ 8টা ক্লাস নিয়েছিলাম। তো সেখানে কিন্তু তোমাদের ওই ক্লাসগুলো তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারতেছো। তো এমসিকিউ আর ওইভাবে নেওয়া লাগতেছে না এখন, এই জন্য পরীক্ষার আগের দিন আমরা জাস্ট 1-1.5 ঘন্টার একটা বা 2 ঘন্টার লাগলেও আমরা হচ্ছে 100 বা 100 প্লাস এমসিকিউ প্র্যাকটিস করব, যাতে হতো ওই অধ্যায়গুলো আমাদের কভার হয়ে যায়। তোমরা এখন আমাকে বলো যে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, আমি এতক্ষণ কথা বলছি, আমি শুনি না আসলে, আমাকে শোনা যাচ্ছে কিনা। কালকে পিডিএফ আমরা দিছি, তো কালকে পিডিএফ কেন দেই নাই? অবশ্যই কালকে পিডিএফ দেওয়া হয়ে গেছে। ওকে, আমাদের সাথে ইশরাক জয়েন করছে, আমাদের সাথে রুদ্র জয়েন করছে, আরিফুল জয়েন করছে, রাহাত, সামিরা জয়েন করছে, কেয়া জয়েন করছে, রিমা জয়েন করছে, ওকে, সেলিম জয়েন করছে, সাজিদা জয়েন করছে, রাহুল। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই দুটো অধ্যায় শুরু করতে পারি ক্লাসটাকে সবখানে। ওকে ওকে, তাহলে আমরা কিন্তু শুরু করতে পারি এখনই। ওকে, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে আমরা তো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবা, দেখো একদমই কিন্তু পুরো এই দুইটা অধ্যায় কভার করলে আমাদের কয়টা, যদি বলি ভাই কয়টা এখান থেকে সিকিউ আসতে পারে, এখান থেকে সবাই একটু শেয়ার করবা, এখান থেকে কমপক্ষে তোমার 2 থেকে 3টা 4টা আসতে পারে ভাই, মানে 3টা মাস্ট আসবে। 2টা আমি কাটি, কারণ হচ্ছে এই অধ্যায় থেকে অনেক সময় 2টা কোশ্চেন আসে সিকিউ, আর এই অধ্যায় থেকে একটা মাস্ট আসবে। মনে করো 3টা কোশ্চেন তোমার মাস্ট আসবে এখান থেকে, এই 2টা অধ্যায় থেকে 3টা কোশ্চেন পরীক্ষাতে মাস্ট পাচ্ছ। সুতরাং একটু আমাদের মানে এই 2টা অধ্যায় একটু সহজ অধ্যায়, দেখো এই যে বিধেয়ক অধ্যায়টা খুবই সহজ, তার চেয়ে সহজ অনুমান। তো আমরা এই 2টা অধ্যায় আশা করি মানে আমরা 1 ঘন্টার মধ্যে কভার করব, দেন হচ্ছে আমরা এই অধ্যায়ের সিকিউগুলো কভার করব, তাহলে ওভারঅল আমাদের একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে। ঠিক আছে, এখন অনেকে জয়েন করতেছে, জাস্ট আমরা আর 1 মিনিট সময় নিব, সবাই একটু জয়েন করে ফেলে, আমরা দ্রুত শুরু করতে হবে, না হলে আমি শেষ করতে পারবো না। কারণ তোমাদের আবার বলে রাখি, এরপরে কিন্তু 6 অধ্যায়, যেটা হচ্ছে সবচেয়ে একটা বড় অধ্যায় এবং গুরুত্বপূর্ণ অধ্যায়, যেমন 3 অধ্যায়ের মতো। গত ক্লাসে যেমন আমরা গত দিনের ক্লাসে 3 অধ্যায়টা শেষ করছি, তো আজকে আমরা 6 অধ্যায়টা কিন্তু একটা ক্লাসে রাখছি অনলি, সেটা হচ্ছে রাত 9টা থেকে আশা করি 10:30 বা 11টার মধ্যে ক্লোজ করব। তো ওই ক্লাসটাতে আমরা হচ্ছে পুরো 6 অধ্যায় পড়াবো। এখন তো আমরা 2টা অধ্যায় পড়াবো, 4 এবং 5। তো সবাই একটু দ্রুত জয়েন করি ক্লাসটাতে, সবাই এখনও অনেকেই আমরা জয়েন করি না, একটু দ্রুত জয়েন করি। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। আমাদের সাথে পরে অনেকেই জয়েন করছে, শুরু করতে পারি ক্লাসে। তোমরা খুবই আশানুরূপ মানুষ নাই, তো আরও বেশি মানুষ হলে আমাদের ক্লাসটা ঠিকঠাক আমরা নিতে পারতাম, মানে বেশি মানুষ থাকলে আসলে ক্লাস নিয়েই ভালো লাগে। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। যে আমাদের 4 এবং 5 অধ্যায়ের যে আলোচনাটা আছে, আজকে আমরা পুরো 4 অধ্যায় আগে ক্লোজ করবো, দেন হচ্ছে 5 অধ্যায় যাবো। ঠিক আছে, তো আমাদের যে 4 অধ্যায় যে বিধেয়ক, একটু সবাই এখন মনোযোগ দিব, আশা করি
মনোযোগটা দিব। তো যেটা বলছি সেটা হচ্ছে আমাদের যে 4 অধ্যায়, এটা হচ্ছে বিধেয়ক। ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে বিধেয়কটা কি, এটাগুলো আমরা জানি আসলে, বাট আমি শর্টকাটে যতটা শেষ করে ততটাই করব, কারণ অনেকের পড়া আছে একদম মানে বিস্তারিত, এখন যদি আবার পড়াই তারা বিরক্ত হয়ে যাবে। ওকে, তাহলে হচ্ছে যেটা বলছিলাম সেটা হচ্ছে বিধেয়কটা কি। এখন আমরা বলতে পারি যে উদ্দেশ্য বিধেয়ের মধ্যকার যে সম্পর্ক সেটা হচ্ছে বিধেয়ক। উদ্দেশ্য বিধেয়ের মধ্যকার যে সম্পর্ক, দেখো আমাদের বলছি যে উদ্দেশ্য বিধেয়ের মধ্যকার যে সম্পর্ক, এই যে উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যকার যে সম্পর্ক, মানে সম্পর্কের কথা। বিধেয়ক মানে হচ্ছে একটা মনে করো রিলেশন, তো সেটার কথা বলছে। বিধেয়ক মানে হচ্ছে একটা সম্পর্কের নাম। তো এই বিধেয়কটা হচ্ছে কার কার হবে, দেখো আমরা যদি বলি বিধেয়ক সবসময় যুক্তিবাক্য যে 4 প্রকার যে যুক্তিবাক্য আছে, এই 4 প্রকার যুক্তিবাক্যের মধ্যে আসলে বিধেয়ক থাকবে হচ্ছে 2 প্রকার যুক্তিবাক্য। একটা হচ্ছে আমাদের এ যুক্তিবাক্য আর একটা হচ্ছে আই যুক্তিবাক্য, কারণ এই দুটো হচ্ছে সদঅর্থক যুক্তিবাক্য। মনে করো ছেলে আর মেয়ে দুজনের মধ্যে পছন্দ করাকরি করতেছে, একজন যদি বলে আমি পছন্দ করি, একজন বলে না, তাহলে কিন্তু তাদের মধ্যে একটা সম্পর্ক হবে না। ঠিক তেমনি ভাই এখানে হচ্ছে এই দুটো যুক্তিবাক্য সদঅর্থক মানে হ্যাঁ বাচক, দুইটা উদ্দেশ্য বিধেয়ের কথা দুইজনই স্বীকার করে নিচ্ছে। উদ্দেশ্য বিধেয় যে কথা বলছে সেটা দুই পক্ষই স্বীকার করে নিচ্ছে। তো দুজন স্বীকার করে নেওয়ার কারণে আমাদের কি হচ্ছে এখানে, এটা কিন্তু আমাদের সদঅর্থ যুক্তিবাক্য। তার মানে আমাদের এই বিধেয়ক হতে গেলে অবশ্যই সদঅর্থ যুক্তিবাক্য হতে হবে, ঠিক আছে। তার মানে সদঅর্থ যুক্তিবাক্য ছাড়া কিন্তু বিধেয়ক থাকবে না। এখন আমরা বলতে পারি পারফেক্টলি যে আসলে আমাদের কেবল এই জন্যই সদঅর্থ যুক্তিবাক্যেই বিধেয়ক থাকে, আর অন্য কোনো যুক্তিবাক্যের বিধেয়ক থাকে না। এখন আমরা বিধেয়কের পারফেক্ট সংজ্ঞা যদি বলি, সদঅর্থক যুক্তিবাক্যের মানে হচ্ছে সদঅর্থ যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় পদের মধ্যকার সম্পর্ক হচ্ছে বিধেয়ক। আশা করি এটা বুঝছো ক্লিয়ার। এখন আমি তারপরে আসি, যতটুকু দরকার ততটুকুই আলোচনা করব, এবং যা আলোচনা করছে ভাই এর বাইরে পরীক্ষা আসবে না, সিকিউ আশা করি আসবে না। এমসিকিউটা তো পরে বলতেছি, সিকিউ আশা করি এর বাইরে আসবে না। যে টপিক পড়াচ্ছি এর বাইরে সিকিউ কিন্তু আমাদের আসবে না। ওকে, তারপরে আসি যে বিধেয়কের প্রকৃতি, এই জিনিসটা জাস্ট দেখো, আমি যতটুকু পড়াচ্ছি ততটুকু খেয়াল করবা। বিধেয়কের এখানে বলছি প্রকৃতি, মানে বিধেয়ক সবসময় জাতিবাচক বা শ্রেণীবাচক হবে। মনে করো রহিম করিমের বিধেয়ক হবে না, বিধেয়ক হতে গেলে সবসময় জাতিবাচক বা শ্রেণীবাচক হতে হবে। জাতিবাচক শ্রেণীবাচক ছাড়া কখনো কিন্তু কি হবে না, বিধেয়ক হবে না। জাতিবাচক মনে করো মানুষ, মানুষ বলতে সকল মানুষকে বোঝাচ্ছে, গরু বলতে সকল গরুকে বোঝাচ্ছে, এমন মানে সকল জাতিবাচক বা কি শ্রেণীবাচক হতে হবে। এখন আমরা বিধেয়কের বৈশিষ্ট্য খেয়াল করবো, কারণ এখান থেকে আমাদের খদাগের কোশ্চেন আসে অনেক সময়। তো বিধেয়কের যদি বৈশিষ্ট্যের কথা বলি, তো বিধেয়কের বৈশিষ্ট্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিধেয়কের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এক কথায় বিধেয়কের যে সংজ্ঞা সেখান থেকে কিন্তু বৈশিষ্ট্যটা আসতেছে। এখানে বলছি যে বিধেয়ক হচ্ছে উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের সম্পর্ক সদর্থ যুক্তিবাক্যের বিধেয়ক থাকে, অর্থাৎ নর্থ যুক্তিবাক্যের বিধেয়ক থাকে না। কেন থাকে না? কেননা কেবল সদর্থ যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়। যে কথা বলছিলাম যে রিলেশন হতে গেলে আসলে দুই পক্ষেরই মানে সম্পর্কের প্রতি হ্যাঁ ইতিবাচক থাকতে হবে। দুইজন যদি একজন বলে না তাহলে তো হবে না, এই জন্য আসলে সদর্থ যুক্তিবাক্যেরই বিধেয়ক থাকবে। বিধেয়ক থাকতে হলে কোন যুক্তিবাক্যের বিধেয় পদকে এই যে শ্রেণীবাচক বা জাতিবাচক হতে হবে, বা সাধারণ পদ। সাধারণ পদ বলতে কমন নাউন হতে হবে, কমন, ঠিক আছে, একদম কমন, মানে সবাইকে নির্দেশ করবে এমন জিনিস হতে হবে। একটা হচ্ছে বিধেয় আর বিধেয়ক কিন্তু এক নয়। বিধেয় কি? বিধেয় একটা যুক্তিবাক্যের অংশ, মানে হচ্ছে বিধেয় হচ্ছে কি আমাদের জানি একটা যুক্তিবাক্যের দুইটা অংশ, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য আর প্রেডিকেট হচ্ছে বিধেয়, সেটা। তারপরে বলছি এখানে বিধেয়ক হচ্ছে যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় পদের মধ্যকার সম্পর্ক, ঠিক আছে। তাহলে বিধেয়কের বৈশিষ্ট্যটা আমরা বুঝলাম, বিধেয়কটা আসলে কি আমরা পারবো এখন আশা করি। এখন আমরা দেখব যে বিধেয়ক কিন্তু কোনো পদ নয়, এটি যুক্তিবাক্যের দুইটা পদ, যে উদ্দেশ্য আর বিধেয় পদ, এর মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি করে। দেখো জাস্ট নর্মালি যতটুকু লাগতেছে ততটুকুই আমরা পড়বো, এর বাইরে পড়ার দরকার নেই পরীক্ষার আগে। এখন এখান থেকে দুইটা মনে করো এখান থেকে খদাগের কোশ্চেন আসতে পারে, এই যে দুইটা টপিক দেখতেছি আমরা, এখান থেকে খদাগের কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে বিধেয়কের অনুপস্থিতি, বিধেয়ক কোথায় থাকে না, এখান থেকে মনে করো আমাদের একটা খদাগের কোশ্চেন আসতে পারে, তাও দুইটা পার্টে। একটা হচ্ছে নর্থ যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না, কেন থাকে না, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে নর্থক যুক্তিবাক্যের বিধেয়ক থাকে না। রেশমি এখন বলছে এখন কেন ক্লাস, এখন তো ক্লাস, এটা তো আমি নোটিশ দিয়ে দিয়েছি সকাল 1টা, যে 5টা থেকে, আমি গত ক্লাসে বলছিলাম যে 3টা থেকে নিব, কিন্তু তোমাদের হিসাব বিজ্ঞানও ক্লাস হচ্ছে, যার কারণে আমরা সময়টা ভাগ করে নিচ্ছি আর কি। এখন তোমাদের 5টা থেকে 7টা যে আমি নিচ্ছি, এরপরে হচ্ছে আবার 9টা থেকে আবার আমি ক্লাস নিব, সেটা হচ্ছে 6 অধ্যায়ের উপর, যে প্রথমেই বললাম। আর এখন হচ্ছে আমরা আমাদের তবু চলে আসছে, আমরা বললাম যে বিধেয়কের অনুপস্থিতি, নর্থ যুক্তিবাক্যের বিধেয়ক থাকে না। কারণটা কি, কেন থাকে না, এখান থেকে এতটুকু লিখলেই তোমার খদাগের অ্যান্সার হয়ে যাচ্ছে। যখন যদি বলে নর্থ যুক্তিবাক্যের বিধেয়ক থাকে না,
তো সেখানে ক্ষেত্রে আমাদের কি বলতে হবে যে এই যুক্তিবাক্যের বিধেয় পদের সাথে উদ্দেশ্য পদের কোনো সম্পর্ক আসলে স্থাপিত হয় না। কেন হয় না? যদি বলি কিছু ফুল নয় লাল, যে কিছু ফুল যে লাল নয় এটা কি বলছে? এটা কিন্তু অস্বীকার করছে। আর অস্বীকার করার কারণে এখানে কিন্তু কোনো সম্পর্ক সৃষ্টি হয়নি, বরং সম্পর্কটাকে অস্বীকার করা হয়েছে যে কিছু ফুল নয় লাল, এই যে নর্থক যুক্তিবাক্য, যার কারণে আমাদের সংযোজক নর্থক হওয়ার কারণে এর মধ্যে কিন্তু একটা কোনো সম্পর্ক সৃষ্টি হবে না। হ্যাঁ মাঝার, আসলে তোমার এক্সামটা দিলে সেই ভালো হতো আমার, বাট তুমি ক্লাসটা করো, তুমি এক্সাম ভালো করবে আশা করি। তো এখানে বলছে নর্থক যুক্তিবাক্যে আসলে এই কারণে বিধেয়ক থাকে না। এখন আরেকটা বলবো যে আরেকটাতে বিধেয়ক থাকে না, সেটা কোনটা? বিশিষ্ট যুক্তিবাক্যের। আমরা বলছি সাধারণ যুক্তিবাক্য ছাড়া বিধেয়ক থাকবে না, শুধু বিশিষ্ট যুক্তিবাক্যের বিশিষ্ট যুক্তিবাক্যে বিধেয়ক থাকবে না, সাধারণ পদেরই বিধেয়ক থাকবে। এখন দেখি আমাদের যদি বিধেয় পদটি বিশিষ্ট পদ হয়, যেমন রহিম, করিম, যে প্লেটো, বাংলাদেশ, এরকম বিশিষ্ট কোনো একটা বিশেষ ব্যক্তি বা বস্তুকে বোঝাই, সেই ক্ষেত্রে তারও বিধেয়ক থাকবে না। কারণটা কি? বিশিষ্ট পদ নির্দিষ্ট বা একক ব্যক্তি বস্তু বা তার গুণকে বোঝায়, মানে যদি বিশিষ্ট পদ হয় সে সবসময় একক ব্যক্তি বস্তু বা তার গুণকে প্রকাশ করবে, যার কারণে আমাদের যদি সেটা বিশিষ্ট পদ হয় বিধেয় পদটা, তাহলে সেখানে কিন্তু আমাদের কি থাকবে না? সেখানে আমাদের আসলে বিধেয়ক থাকবে না। তো বিধেয়ক থেকে এই দুটো কোশ্চেন খ থেকে আসতে পারে এই অধ্যায় থেকে। আর এই অধ্যায়ের সিকিউ কিন্তু অনেক সহজ। এই অধ্যায়ের সিকিউটা পিডিএফ তো দেওয়া হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত নয় যুক্ত হয়ে যেতে পারো, দেওয়া আছে লিঙ্ক, কয়েকটা পোস্টে খুঁজলেই পাবা। এখন আর একটা কোশ্চেন আসে খ দাগে, এই অধ্যায়ের খ দাগের কোশ্চেন এই যে এটা থেকে আসবে, না হলে এটা থেকে আসবে, বলে দিচ্ছি ভাই। তো কি বলছি, বিধেয় এবং বিধেয়কের মধ্যে পার্থক্য আসে এখান থেকে। পার্থক্যটা আমরা নিচে দেখবো, তা জাস্ট বুঝি বিধেয়টা কি। বিধেয় যুক্তিবাক্যের অংশ, যুক্তিবাক্যে যে দুইটা পদ থাকে তার মধ্যে একটা পদ বিধেয়, আর বিধেয়ক হচ্ছে যুক্তিবাক্যের একটা সম্পর্কের নাম, ঠিক আছে? তাহলে আমরা নিচে আসি, যতটুকু দরকার ততটুকুই। এখন আমরা বললাম যে বিধেয় ও বিধেয়কের পার্থক্য, পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসে, আমি জাস্ট এই পার্থক্যটা দেখাই তোমাদেরকে, যে বিধেয়কের পার্থক্য। দেখো যাদের আগে পুরোপুরি পড়া আছে তাদের কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে, বাসায় রিভিশন করা লাগতেছে না, আমি পুরো রিভিশনে করে দিচ্ছি, এবং এরপরে কিন্তু সিকিউ দেখবো অনেকগুলো করে, গত ক্লাসের মতোই। এখন দেখো বিধেয় আর বিধেয়কের পার্থক্যটা খেয়াল করি। বিধেয় হচ্ছে একটি পদ, ঠিক আছে, আর বিধেয়ক একটা পদ নয়, একটা সম্পর্কের নাম। আর এখানে বলছে একটা মূর্ত বিষয় আর একটা বিমূর্ত। মূর্ত মানে প্রকাশিত, আর বিমূর্ত মানে কিন্তু প্রকাশিত না। এখানে বলছে উদ্দেশ্য সম্পর্কে কোনো উক্তি বা শব্দ বিশেষ হচ্ছে আমাদের বিধেয়, আর বিধেয় এবং বিধেয়কের একটা সম্পর্ক। জাস্ট এখানে 4-5টা পার্থক্য লিখলে হয়ে যাবে। যে কোনো পদই বিধেয় হতে পারে, এখানে জাস্ট কেবল শ্রেণীবাচক বা জাতিবাচক পদই বিধেয়ক থাকবে, ঠিক আছে? তারপর হচ্ছে সকল যুক্তিবাক্যের বিধেয় থাকে, কিন্তু জাস্ট এখানে সদর্থ যুক্তিবাক্যের বিধেয়ক থাকবে। এগুলো আমরা শেষ করি শেষ পর্যন্ত, তাহলে হচ্ছে এমসিকিউ যদি চলে আসে আমরা পারবো, ঠিক আছে? তারপরে বলছে যুক্তিবাক্যের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে আমাদের বিধেয়, অপেক্ষাকৃত কম শর্ত সাপেক্ষ, কারণ বিধেয় হতে পারে যে কোনো জিনিস যারা উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয়। অস্তিত্বের জন্য বিধেয় নির্ভরশীল নয়, মানে অস্তিত্বের দিক থেকে বিধেয় কিন্তু নির্ভরশীল নয় কারোর প্রতি, কারণ সে নিজের অস্তিত্ব প্রকাশ করতে পারে, সে যে বিধেয়। বাট বিধেয়ক হতে গেলে তাকে অবশ্যই সদর্থক হতে হয়। সুনির্দিষ্ট কোনো শ্রেণীবিভাগ নাই, আসলে বিধেয়ের কোনো শ্রেণীবিভাগ নাই, বাট বিধেয়কের কিন্তু শ্রেণীবিভাগ আছে, এবং এটা যুক্তিবিদ্যা ব্যাকরণে আলোচ্য বিষয়, বাট বিধেয়কটা অনলি যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। দেখো এটার শ্রেণীবিভাগ আছে, বিধেয়ক যে কয় প্রকার একটু পরে আমরা দেখবো। তারপরে অস্তিত্বের জন্য বিধেয়ক আসলে নির্ভরশীল, কার উপর নির্ভরশীল? যে সদর্থ যুক্তিবাক্য হতে হয়, শ্রেণীবাচক বা জাতিবাচক হতে হয় সেই পদটাকে, অপেক্ষাকৃত বেশি শর্ত সাপেক্ষ, কারণ এই শর্ত আছে তার কি কি কারণে সে হতে পারবে আর কি কি কারণে সে হতে পারবে না। হ্যাঁ, তারপর বলছে হচ্ছে এটা যুক্তিবাক্য অবিচ্ছেদ্য অংশ নয়, কারণ সে আসলে তার অস্তিত্বটা নাই, সে হচ্ছে অবিচ্ছেদ্য অংশ থাকতেই হবে এমনটা না। কারণ আমরা জানি যুক্তিবাক্য 4 প্রকার, তার মধ্যে 2টাতে হচ্ছে আমাদের বিধেয়ক থাকে, একটা হচ্ছে সদর্থক এ আর হচ্ছে একটা আই, তাহলে এই 2টাতে থাকবে, তার মানে এই জন্য আমাদের শর্ত সাপেক্ষ এবং অবিচ্ছেদ্য অংশ নয়। কারণ যেগুলো নর্থ যুক্তিবাক্য ই এবং ও, তাতেও কিন্তু কি থাকে, তাতেও কিন্তু বিধেয়ক থাকে না, বাট বিধেয় থাকে, ঠিক আছে? আশা করি এই বৈশিষ্ট্য মানে এই পার্থক্যটা পারবা, প্লাস বিধেয়কের অনুপস্থিতি এটাও পারবা, আর বিধেয় এবং বিধেয়ক যে এক নয় এটাও পারবা, ঠিক আছে? আশা করি পারবা। এখন তোমরা একটু বলো যে পারবা কিনা। হ্যাঁ, আমাদের রেশমিকে আসলে তার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি বার্থডে পড়ালেখার পক্ষ থেকে।
ওকে, তাহলে আমরা বিধেয়কের প্রকারভেদ এটাতে একটু জাস্ট এইগুলো যদি জাস্ট এখন আগামী 10 মিনিট তোমরা আমাকে একটু ভালো করে আমার কথাটা প্লাস ক্লাসটা একটু খেয়াল করবা, তাহলে হচ্ছে কমপক্ষে একটা সিকিউ এখান থেকে চলে আসতে পারে। মানে যা বলবো এর মধ্যে আসবে ভাই, মানে এর বাইরে তো কিছু নাই, খুবই সহজ জিনিস, একটু খেয়াল করো। আমরা যদি বিধেয়কের পরিচয়টা বুঝি, মানে কোনটা কোন বিধেয়ক, জাস্ট কোন এইটা কেন এই বিধেয়ক হচ্ছে, এটা যদি বুঝতে পারি তাহলে আমাদের মানে বাকি থাকে না কিছু, মানে সহজ হয়ে যায়। এখন খেয়াল করো যে বিধেয়কের প্রকারভেদ, পরীক্ষায় যদি আসে বিধেয়ক কয় প্রকার, তাহলে লিখবে 5 প্রকার। সহজ ভাষায় বিধেয়ক কয় প্রকার, 5 প্রকার। যদি বলে অ্যারিস্টটলের মতে তাহলে 4 প্রকার, ঠিক আছে? অ্যারিস্টটল মতে বলে 4 প্রকার, আর যা ছাড়া এই মতের মতে না বললে বিধেয়ক কয় প্রকার, 5 প্রকার, ঠিক আছে? আর অ্যারিস্টটলের মতে বললে 4 প্রকার, কারণ উনি সৃষ্টি করছিলেন, পরে হচ্ছে মডিফাই করে একদম সুন্দর আপডেট করে, যেমন ফোনের আপডেট ভার্সন আছে না, ঠিক তেমনি এটা আপডেট ভার্সন করে সুন্দর করে এটা আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, যার কারণে আমরা এটাকে একদম গ্রহণ করতেছি আর কি। তো বিধেয়ক বললে আমরা 5 প্রকার লিখবো, আর যদি বলে অ্যারিস্টটলের মতে তাহলে হচ্ছে 4 প্রকার, ঠিক আছে? আর 4 প্রকার কি কি? সংজ্ঞা, দেখো এখানে সংজ্ঞা নাই, এই জাতি আছে বাট এখানে উপজাতি নাই, ঠিক আছে? আর উপলক্ষণ অবান্তর লক্ষণ এখানেও আছে, তার মানে এখানে জাস্ট মিসিং কি? সংজ্ঞা। উনি সংজ্ঞা দিয়েই হচ্ছে বিভেদক লক্ষণের কথা প্রকাশ করছে ওনার সময় আর কি। তারপর জাতি উল্লেখ করছে বেশি ব্যাখ্যার্থ, বাট কম ব্যাখ্যার্থ উপজাতি উল্লেখ করে নাই। তারপর হচ্ছে উপলক্ষণ অবান্তর লক্ষণ কি করছে, এই দুটা কিন্তু ওখানেও আছে, ঠিক আছে? তাহলে জাতি উপজাতি, এখানে আমরা পরফিরির মতে দেখি, পরফিরির মতে যে জাতি আর উপজাতি, বিভেদক লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। এখন এই 5টাকে যদি আমরা ভালোভাবে চিনি তাহলে আমাদের সমস্যা থাকবে না। এই 5টা জিনিস আমাদের ভালোভাবে পড়ালেখার টি শার্ট পরি নাই, তোমরা তো জানোই পড়ালেখার টি শার্ট আমার অনেকগুলো আছে ভাই, কিন্তু পড়া হয় নাই, এটাই পড়ছি, যেটা পড়া ছিল সেটা চলে আসছে। জাতি, দেখো জাতি বলতে কি বুঝবো? একটি যুক্তিবাক্যের বেশি ব্যাখ্যার্থ, বেশি ব্যাখ্যার্থ যার, বেশি ব্যাখ্যার্থ মানে বেশি সংখ্যা যার, বেশি সংখ্যা যার, যে পদটা বেশি সংখ্যা সে পদটা বেশি সংখ্যা যার সেটা হবে কি? সেটা হবে আমাদের জাতি। আর উপজাতি হচ্ছে কম ব্যাখ্যার্থ, মানে কম ব্যাখ্যার্থ যার, কম সংখ্যা যার, সে হবে হচ্ছে আমাদের উপজাতি। মনে করো যদি বলি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, তো এখানে প্রাণী হচ্ছে আমাদের জাতি আর মানুষ হচ্ছে আমাদের উপজাতি, মানে ওই যুক্তিবাক্যর বেশি সংখ্যা বোঝাচ্ছে যে পদটা সেটা হচ্ছে আমাদের জাতি, আর যে পদটা আমাদের কম সংখ্যা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমাদের উপজাতি। এখন দেখো যে বিভেদক লক্ষণ, এই জিনিসটা বুঝতে হবে, এই 3টা জিনিস বুঝলে সিকিউ ডান হয়ে যাবে এই অধ্যায়ের। তো বললাম বিভেদক লক্ষণ, বিভেদ মানে কি? বিভেদ মানে পার্থক্য সৃষ্টি করে, বিভেদ মানে কি? পার্থক্য সৃষ্টি করে, কার কার মধ্যে? সেটা হচ্ছে আমাদের জাতি থেকে একটা উপজাতিকে আলাদা করে, জাতি থেকে একটি উপজাতিকে আলাদা করে যে গুণ, সেটা হচ্ছে বিভেদক লক্ষণ। এখন আমি পারফেক্ট সংজ্ঞাটা বলি, তারপরে আমি বইয়ে আসবো। যে গুণ বা গুণাবলী একটি জাতির অন্তর্গত অন্যান্য উপজাতি থেকে একটি বিশেষ উপজাতিকে আলাদা করবে। যে গুণ বা গুণাবলী একটি জাতির অন্তর্গত অন্যান্য উপজাতি থেকে একটি বিশেষ উপজাতিকে আলাদা করবে, মানে পার্থক্য সৃষ্টি করবে, যে উপজাতিটা যে গুণের কারণে করবে সেটা হচ্ছে বিভেদক লক্ষণ। এখন যদি বলি বুদ্ধিবৃত্তি, এটা হচ্ছে মানুষের বিভেদক লক্ষণ, কারণ এই বুদ্ধিবৃত্তি গুণটা জীবের বা প্রাণী থেকে, প্রাণীর অন্যান্য উপজাতি থেকে আমাদের মানুষকে আলাদা করতেছে। কোন গুণটা? যে আবশ্যিক গুণটা আমাদেরকে আলাদা করে দিচ্ছে অন্যান্য প্রাণী থেকে, সেই গুণটা হচ্ছে বিভেদক লক্ষণ। মনে রাখবো বিভেদক লক্ষণ মানে হচ্ছে আবশ্যক গুণ, আবশ্যক, ঠিক আছে? লেখাটা খুব বিশ্রী হয়ে গেছে, বুঝে নিও। আবশ্যক গুণাবলী সেটা হচ্ছে বিভেদক লক্ষণ, ঠিক আছে? যে বলছিলাম যে হ্যাঁ আমাদের মুন্না মজা করতো আসলে। তো বললাম বিভেদক মানে হচ্ছে পার্থক্য সৃষ্টি করবে যে গুণ, ঠিক আছে? সেটা বিভেদক লক্ষণ। যারা আগে বুঝো না আশা করি এখন বুঝছো। এখন বলছি উপলক্ষণ। উপলক্ষণ, এই উপলক্ষণ মনে রাখবা। এই উপলক্ষণটা হচ্ছে, আমি সংজ্ঞাটা বলি, তোমাদের মাথা ঢুকবে না, আমি পরে মুখস্থ করে দিচ্ছি। সংজ্ঞাটা হচ্ছে যে গুণ বা গুণাবলী যাতায়াতের অংশ নয় কিন্তু যাতায়াত থেকে নিঃসৃত হয়, মানে মূল গুণের অংশ নয়, এক কথায় মূল গুণের, যাতায়াত মানে গুণ, তো মূল গুণের অংশ নয় কিন্তু যাতায়াত থেকে নিঃসৃত হচ্ছে, সেই গুণটা হচ্ছে আমাদের উপলক্ষণ। মনে করো যদি বলি ক্ষুধা, তৃষ্ণা, পিপাসা, তারপর যদি বলি সৃজনশীল, বিবেক, মানবতা, তারপর হচ্ছে মনুষ্য জাতীয় প্রাণী, এগুলো কি? এগুলো হচ্ছে প্রত্যেকের মধ্যে থাকে এগুলা, তো যেগুলো আসলে এক্সট্রা করে উল্লেখ করা লাগতেছে না, এটা আমাদের সবারই থাকতেছে, যখন এগুলো আমরা বলি না। তো এগুলো হচ্ছে আমাদের
এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের উপলক্ষণ, ঠিক আছে? তাহলে হচ্ছে যে বললাম যে গুণ বা গুণাবলী যাতার্থের অংশ নয়, এটা হচ্ছে প্রথমে অংশ নয়, পরে বলছে নিঃসৃত হয়, সেটা হচ্ছে আমাদের উপলক্ষণ, সেই গুণগুলো উপলক্ষণ। এখন অবান্তর লক্ষণ, যারা চার্ট গায়ে আছে তারা এই ওয়ার্ডটা জানো, অবান্তর মানে হচ্ছে বাক্যা কথাবার্তা। তো বাক্যে কথাবার্তা যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে অবান্তর লক্ষণ হবে। এখন অবান্তর লক্ষণ হচ্ছে যে মানে অতিরিক্ত গুণ, ঠিক আছে? এটা বলতেছে অতিরিক্ত গুণ, অতিরিক্ত গুণ। তো যে গুণ বা গুণাবলী একটি জাতির অন্তর্গত অন্যান্য উপজাতি থেকে, এটা হবে না, এটি বিভেদক লক্ষণ, যে গুণ বা গুণাবলী যথার্থের অংশ নয় এবং যথার্থ থেকে নিঃসৃত হয় না। যে গুণ বা গুণাবলী যথার্থের অংশ নয় এবং যথার্থ থেকে নিঃসৃত হয় না, মানে দুইটাই না। প্রথম বলছে অংশ নয়, তারপর বলছে নিঃসৃত হয় না, সেটা হচ্ছে আমাদের অবান্তর লক্ষণ, ঠিক আছে? এই পাঁচটা জিনিস যদি আমরা বুঝি ভালো করে, সবাই বুঝছো একটু কমেন্ট করো তো। তোমরা ঘুমায় পড়তে পারো আসলে এই সময় ভাত টাত খাওয়ার পরে, না 5টা বাজে, এখন তো ঘুমানোর কথা না, বাট ওয়েদারটা ঘুমের ওয়েদার, মানে বৃষ্টি হচ্ছে প্রচুর, তো ঘুম আসতে পারে। বাট ঘুমাই হলে অ্যাটলিস্ট ফোকাস করো আমার কথা প্লাস ক্লাসে, ঘুমাই না, চোখটা খুলে ঘুমাই। ওকে, তো যে কথা বললাম সেটা হচ্ছে, হ্যাঁ মনোবিজ্ঞান ক্লাস আছে। ওকে, তাহলে বললাম যে অবান্তর লক্ষণের যে 5টা জিনিস, এই 5টা জিনিস তোমরা বুঝবা কি একটু বলো তো ভাইয়ারা। যে জাতি মানে হচ্ছে যেটা বেশি বাক্যার্থ যার, আর উপজাতি মানে হচ্ছে কম বাক্যার্থ যার। আর বললাম বিভেদক লক্ষণ মানে যে গুণটা পার্থক্য সৃষ্টি করবে, যদি এইটুকু লেখো তাও স্যার নাম্বার দিতে বাধ্য। আর উপলক্ষণ বললাম, অবান্তর লক্ষণ বললাম পার্থক্য সৃষ্টি করে যে গুণটা, আর উপলক্ষণ হচ্ছে বলছি আমাদের অংশ নয়, যথার্থের অংশ নয় কিন্তু যথার্থ থেকে নিঃসৃত হয়, যে ক্ষুধা, তৃষ্ণা, পিপাসা, সৃজনশীলতা, মানবিকতা, বিবেকবোধ, এগুলো সবই। তারপর হচ্ছে অবান্তর লক্ষণ, দেখো যে কথাগুলো বলছি এখান থেকে এমসিকিউ চলে আসবে 100%, দেখো। তারপর হচ্ছে অবান্তর লক্ষণ হচ্ছে বলতেছি মানে বাক্যে কথাবার্তা অতিরিক্ত গুণ, সেগুলো কি কি মনে করো বলছি স্তন্যপায়ী প্রাণী, মানুষ হচ্ছে দ্বিপদ প্রাণী, ভাই মানুষের 2টা পা আছে, এটা পাগলও জানে, এটা বলা দরকার আছে বাক্যে কথাবার্তা। তো এরকম যদি বলি তাহলে সেগুলো হচ্ছে আমাদের কি হবে, অবান্তর লক্ষণ। আশা করি এগুলো ক্লিয়ার। আমি তারপর যাই 7 চ্যাপ্টার ভালোভাবে আমাদের পান্না বলছে 7, ভাই 7 চ্যাপ্টার অনেক ভালো করে পড়াবো বলেই আমি হচ্ছে তোমাদেরকে আগামীকাল ক্লাস রাখছি। দেখো তোমাদের জন্য কতগুলো ফ্রি ক্লাস নিচ্ছি ভাই, এরকম ফ্রি ক্লাস চ্যাপ্টার ধরে ধরে পড়াচ্ছি, এমনটা তো নয় যে শুধু সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি। আমি যদি এখন এমসিকিউ প্র্যাকটিস করাতাম তাহলে আমার ক্লাসের মানে এখানে স্টুডেন্ট থাকতো 200 প্লাস 300 প্লাস, বাট আমি করাচ্ছি কি টপিক ধরে পড়াচ্ছি। অ্যাটলিস্ট যারা ক্লাসগুলো করতেছে আগে করে নাই তাদের জন্য ভালো হয়, তাদের কথা ভেবে চিন্তাই আরও বেশি করে টপিক ধরে ফেস করছি একদম। বাট এমসিকিউ পড়ালে কিন্তু সবাই মানে অনেক খুশি হতো মনে হয়, বাট এমসিকিউ পড়ায় লাভ নাই তো ভাই। আমি তোমার বইটা শেষ করে দিই। দেখো আমি বলছিলাম যে গতকাল ক্লাস নিয়েছি কয় ঘন্টা, 2 ঘন্টা, 1 অধ্যায় 3 অধ্যায় শেষ করছি। আজকে ক্লাস নেবো এই 4-5 অধ্যায়ের জন্য 2 ঘন্টার মতো, তাহলে আমাদের 2টা অধ্যায় শেষ। তাহলে এখানে মোট 4টা অধ্যায় শেষ হচ্ছে 4 ঘন্টা ক্লাসে। দেন হচ্ছে 6টায় ক্লাস নেবো, ওখানে 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস নেবো, তাহলে আমাদের 6 অধ্যায় শেষ হয়ে যাবে। আর থাকবে 7 অধ্যায়, 7 অধ্যায় ক্লাস নেবো আগামীকাল, সেম এরকম সময় নিব, তাহলে হচ্ছে আমার 7 অধ্যায় ক্লোজ। দেন হচ্ছে রাতে একটা পুরো 100 মার্কের আমরা 100 প্লাস এমসিকিউ নিয়ে ক্লাস নিব, তাহলে তোমাদের এমসিকিউটা কাভার। তো সিকিউ তো আমি প্রতি ক্লাসে দেখাচ্ছি, সমস্যা তো থাকার কথা না ভাই। এর চেয়ে তোমরা ফ্রিতে আর কি চাও, মানে এত সার্ভিস দিতেছি তারপরে যদি তোমরা বলো যে ভাইয়া দিচ্ছি না, তাহলে বলো আরও কীভাবে দিতে পারি, তোমাদের কোনো সাজেশন থাকলে বলতে পারবা যে ভাই এভাবে দিলে ভালো হয়। তারপর দেখো এখানে ক্লাসে মানে মানুষ কিন্তু কমই আছে, দিন শেষে হচ্ছে তারা এমসিকিউ ক্লাস করতেই চলে যাবে কোনো না কোনো প্ল্যাটফর্মে। ওকে ঠিক আছে, তাহলে তোমাদের তো রুটিনও দিয়েছিলাম, তোমরা যদি খেয়াল করতে ভাইয়া, তোমাদের একটা রুটিনও দিয়েছিলাম পরীক্ষায় কোনটা কোনটা নিব, কোন দিন কোন ক্লাস। ওকে, তাহলে আমরা এখানে চলে আসি জাতি। দেখো জাতি কাকে বলবে বলছিলাম যে এখানে বলছে সব বাঘ হয় প্রাণী, এখানে হচ্ছে কার সংখ্যা বেশি, প্রাণীর সংখ্যা বেশি, কারণ প্রাণীরই একটা অংশ হচ্ছে বাঘ, প্রাণী জাতি, আর এখানে হচ্ছে বাঘ হচ্ছে উপজাতি। জাস্ট এইগুলো দেখে রাখলে হবে। এখানে সকল দার্শনিক হয় মানুষ, তাহলে সকল দার্শনিক হয় মানুষ, দার্শনিকের চাইতে মানুষের সংখ্যা বেশি, মানুষ জাতি আর দার্শনিক হচ্ছে এখানে উপজাতি, মানে কম ব্যাখ্যার্থ, এটা একটা যুক্তিবাক্য, এই যুক্তিবাক্যে কম ব্যাখ্যার্থ হচ্ছে দার্শনিকের, তো এটা হচ্ছে আমাদের উপজাতি। আর এখানে বলছি একটু যুক্তিবাক্যের বেশি ব্যাখ্যার্থ, এখানে হচ্ছে মানুষের ব্যাখ্যার্থ বেশি, সংখ্যা বেশি, তো এটা হচ্ছে আমাদের জাতি। আর এখানে বলছিলাম যে সব বাঘ হয় প্রাণী, এখানে হচ্ছে বাঘ ছিল উপজাতি, প্রাণী ছিল হচ্ছে জাতি, ঠিক আছে। তারপরে আসি এখন আমাদের যে দুটো আবার একটু দেখতে হবে, আমি বিভেদক লক্ষণটা দেখি। দেখো যে গুণ বা গুণাবলী কোনো জাতির অন্তর্গত অন্যান্য উপজাতি থেকে একটি বিশেষ উপজাতিকে আলাদা করে সেই গুণ বা গুণাবলীকে বিভেদক লক্ষণ বলবে। আমরা বলছি যে মানুষের বিভেদক লক্ষণ হচ্ছে বুদ্ধিভিত্তিক, কেননা এই গুণটি মানুষকে জীব জাতির অন্তর্গত অন্যান্য উপজাতি থেকে আমাদের কি করছে,
আলাদা করছে। তো আলাদা করলে আমরা এটাকে বলতেছি হচ্ছে আমাদের কি বিভেদক লক্ষণ। এখন দেখো যে অন্যান্য উপজাতি কি গরু ছাগল ভেড়া ইত্যাদি থেকে আলাদা করছে। তো বিভেদক লক্ষণ চিনতে পারি আমরা, জাস্ট দরকার নেই এসব সূত্র জানার, জাস্ট মনে রাখবা যে গুণটা আলাদা করবে সেটা হচ্ছে বিভেদক লক্ষণ। এখন বলছি উপলক্ষণ। তো উপলক্ষণ হচ্ছে বলছিলাম যথার্থের অংশ নয় কিন্তু যথার্থ থেকে নিঃসৃত হবে, সেটা হচ্ছে উপলক্ষণ। এখন যদি বলি যে ক্ষুধা তৃষ্ণা পিপাসা মেধাবী সৃজনশীল সবগুলো হচ্ছে উপলক্ষণ। এখন আমরা তারপরে অবান্তর লক্ষণ বলছি। অবান্তর লক্ষণটা কি? অবান্তর লক্ষণ আমাদের যথার্থের অংশ নয়, এটা হচ্ছে আমাদের কত অধ্যায়? 4 অধ্যায় স্যার, এটা 4 অধ্যায় পড়াচ্ছি, ঠিক আছে? 4র্থ অধ্যায় পড়ানো হচ্ছে এখন, এরপরে 5ম অধ্যায় পড়বো আজকে। এখন দেন রাত 9টা হচ্ছে 6 অধ্যায়, যেটা অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন করো, পরেরটা দেখে নিয়ে পরে। আর এই ক্লাস তোমাদের ইউটিউবে আপলোড করে দিচ্ছি লাইভে পড়া, বাট লাইভে করে নেয় বেটার, পরবর্তীতে সময় যাবে গা, এখন করো যখন আমি নিচ্ছি। এখন দেখো আমরা এখন অবান্তর বলি তোমাদের, এই অধ্যায় থেকে ভাই 2টা সিকিউ আসতে পারে। একটা টাইপ হচ্ছে 2টা সিকিউ আসতে পারে, বললাম 4 অধ্যায় থেকে 2টা সিকিউ আসতে পারে। তো 2টা সিকিউর মধ্যে একটা টাইপ হচ্ছে কি এক ধরনের, সেটা হচ্ছে বিধেয়কের প্রকারভেদ, প্রকারভেদ থেকে আসতে পারে। আর একটা বললাম কি, আর একটা টাইপ হচ্ছে এই যে অবান্তর লক্ষণের প্রকারভেদ। যে অবান্তর লক্ষণ থাকে না, এই যে অবান্তর লক্ষণ এখন পড়াবো, যে অবান্তর লক্ষণের শ্রেণী বিভাগ, ঠিক আছে? এই যে লক্ষণের শ্রেণী বিভাগ থেকে, তো শ্রেণী বিভাগ থেকে আমাদের হচ্ছে আসবে। তো আমরা জাস্ট এই দুই জিনিসটা যদি ভালো করে ঠিকঠাকভাবে বুঝি, এই 4টা জিনিস, তাহলে কিন্তু আমাদের সমস্যা থাকবে না। এই যে বললাম যে আমাদের অবান্তর লক্ষণ, এই অবান্তর লক্ষণটা তো আমরা জানি। এখন অবান্তর লক্ষণের যে শ্রেণী বিভাগ, এটা যদি আমরা ক্লিয়ারলি পড়ি তাহলে হচ্ছে এখান থেকে আমাদের একটা সিকিউ আসতে পারে। দেন হচ্ছে আমাদের বললাম যে বিধেয়কের প্রকারভেদ, এখান থেকে একটা সিকিউ আসতে পারে। 4 অধ্যায় থেকে আসতে পারে 2টা সিকিউ। যা বলি ভাই পরীক্ষার বাইরে আসতেছে না, তুমি খেয়াল করো। বলছে 4 অধ্যায় থেকে 2টা সিকিউ আসতে পারে। একটা হচ্ছে বিধেয়কের প্রকারভেদ, যে 5টা এখন পড়লাম, ভালোভাবেই খেয়াল করছো যারা, তারা বুঝবা। আর যেটা বললাম সেটা হচ্ছে বিধেয়কের যে আমরা অবান্তর লক্ষণ যে 4 প্রকার, সেখান থেকে একটা সিকিউ আসতে পারে। তো এই 2টা জিনিস যদি আমরা ক্লিয়ারলি বুঝি তাহলে তো সমস্যা থাকে না, আর কোথাও থাকবে না। এখন দেখো যে আমরা জাস্ট দেখি, বিধেয়ক বলছে যে গুণ বা গণবলী কোনো যথার্থ বা যথার্থের অংশ নয়, এই যে নয় আবার নিঃসৃত হয় না, তাকে হচ্ছে অবান্তর লক্ষণ বলে। এখন বলছি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন শান্তিপ্রিয় জীব। তো এই মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন শান্তিপ্রিয়, এই গুণটা দেখো, আমাদের তো সবাই শান্তিপ্রিয় না। যদি এখন বলতো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন শিক্ষিত প্রাণী, শিক্ষিত বা জীব, তো এখানে অশিক্ষিত তারাও তো মানুষ, তাই না? তো তাদেরকে বাদ দিচ্ছে না, এটা অতিরিক্ত বাইক্যা গুণ চলে আসতেছে না? এরকম অতিরিক্ত গুণ আসলে সেটা হবে আমাদের কি অবান্তর লক্ষণ, ঠিক আছে? অতিরিক্ত গুণ আসলেই 5ম অধ্যায় তো এখনই হবে, 5ম অধ্যায় এরপরে নিব। তোমরা আমার প্রতি বিয়ে রাখো না, তোমাদের প্রত্যেকটা অধ্যায় ক্লাস নিয়ে বলছি, তোমরা এত ঘাবড়ে যাচ্ছ কেন? 5ম অধ্যায় তো আজকে আজকে তোমরা দেখো নাই কোন অধ্যায় ক্লাস নিব। তোমাদের তো ভাই ক্লাসের আগে বলে দিই কোন অধ্যায়ে ক্লাস হবে। তোমার তো 2 দিন আগেই তোমাদের বলে দিছি একটা ভিডিও আপলোড দিয়ে, ভাই এই দিনে এই ক্লাসটা নিব, আছে তো আজকেই নিব ভাই। 4-এর পরে 5, রিল্যাক্স থাকো তুমি, 4-এর পরে 5 নিব। ওকে, তারপরে আসি। তারপর হচ্ছে আমরা বললাম যে অবান্তর লক্ষণ, ঠিক আছে? এখন আমরা অবান্তর লক্ষণ আমরা 2 প্রকার, একের দিক থেকে। একটা হচ্ছে অবিচ্ছেদ্য। অবিচ্ছেদ্য জিনিসটা বুঝি, যে গুণটা আসলে সবসময় উপস্থিত থাকবে একটা মানুষের ক্ষেত্রে, সেটা হচ্ছে তার অবিচ্ছেদ্য গুণ। আর অবিচ্ছেদ্য গুণ, আর যেটা বললাম হচ্ছে বিচ্ছেদ্য কখন হবে, যেটা হচ্ছে সবসময় থাকে না, কিছু সময় উপস্থিত আর কিছু সময় অনুপস্থিত। একটু খেয়াল করি বইয়েরটা, যে অবান্তর লক্ষণ কোনো পদের ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে, এই সবসময় উপস্থিত থাকবে, সেটা হচ্ছে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এখন বলছে সকল গরু হয় চতুষ্পদ। দেখো গরু জন্মগ্রহণ করলে 4টা পা নিয়ে জন্মগ্রহণ করে, তাহলে এটা হচ্ছে, যদি বলি মানুষ হয় দ্বিপদী প্রাণী, ভাই মানুষ 2টা পা নিয়ে জন্মগ্রহণ করে, তো এটা হচ্ছে মানুষের সবসময় থাকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সাথে এই গুণটা থাকে। সুতরাং এটা কি, এটা হচ্ছে আমাদের অবিচ্ছেদ্য গুণাবলী, ঠিক আছে? হ্যাঁ, আস্তে আস্তে পড়াচ্ছি, রেশমি আমার আসলে কষ্টটা বুঝতে পারছে, চিল্লাচ্ছি না। এখন বলছি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, যে অবান্তর লক্ষণ কোনো পদের ক্ষেত্রে কখনো উপস্থিত থাকে আবার কখনো উপস্থিত থাকে না, কখনো উপস্থিত থাকে আবার কখনো উপস্থিত থাকে না, মানে সাময়িকভাবে অনুপস্থিত থাকবে।
সেটা হচ্ছে আমাদের বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আর অবিচ্ছেদ্য মানে হচ্ছে, মনে করো বলি সহজ ভাষায়, ভাই সহজ ভাষায় বললে তোমরা বুঝতে, মনে করো একটা রিলেশনের ব্রেকআপ হয়েছে, ব্রেকআপ হইলে তাদের মধ্যে সম্পর্ক নাই, তো এটা হচ্ছে বিচ্ছেদ্য। ব্রেকআপ মানে তো বিচ্ছেদ, সেটা হচ্ছে বিচ্ছেদ্য, যে গুণগুলা সবসময় থাকে না, মনে করো প্রেম সারা জীবন থাকে না, তো এটা হচ্ছে একটা বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আর যদি বলি মনে করো যে গুণটা তার সাথে সবসময় থাকবে, তো মনে করো আমরা যদি বলি মানুষের দুইটা পা, দুইটা হাত, দুইটা চোখ, এটা সবসময় থাকে মানুষের সাথে, সুতরাং এগুলো কি, এগুলো হচ্ছে অবিচ্ছেদ্য, ঠিক আছে। মনে করো কখনো ডিভোর্স হবে না, কখনো ব্রেকআপ হবে না, তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের অবিচ্ছেদ্য। ওকে, তাহলে হচ্ছে বিচ্ছেদ অবিচ্ছেদটা বুঝলাম। এখন আমরা যে 4 প্রকার অবান্তর লক্ষণ আছে সেগুলো খেয়াল করবো। দেখো এই 4 প্রকার অবিচ্ছেদ অবান্তর লক্ষণ আমাদের ক্লিয়ারলি বুঝতে হবে। একটা হচ্ছে শ্রেণীগত, জাস্ট এখানে একটু খেয়াল করো, জাস্ট 1 মিনিট সময় নেবে এইটা জায়গাটাই। বলছে শ্রেণীগত অবিচ্ছেদ। শ্রেণীগত মানে কি, এখানে এইটার ক্ষেত্রে জাতিবাচক, মানে জাতিবাচক বা শ্রেণীবাচক পদ থাকবে। মনে করো সকলকে বোঝাবে, ওই শ্রেণী বা ওই জাতির সকলকে যদি বোঝায় তাহলে সেটা শ্রেণীগত। আর এটা বলছে শ্রেণীগত অবিচ্ছেদ্য মানে হচ্ছে শ্রেণীর ক্ষেত্রে ওই গুণটা সবসময় থাকবে, জাতিবাচক পদ হবে এবং ওই গুণটা তার সাথে সবসময় থাকলেই আর হচ্ছে শ্রেণীগত অবিচ্ছেদ। আর বললাম শ্রেণীগত বিচ্ছেদ কখন হবে, শ্রেণীগত বিচ্ছেদ তখনই হবে যারা শ্রেণীবাচক হবে এবং হচ্ছে ওই গুণটা শ্রেণীর ক্ষেত্রে সবসময় থাকবে না, সেটা হচ্ছে বিচ্ছেদ্য। আর ব্যক্তিগত মানে সহজে বুঝবা, কোনো ব্যক্তির ক্ষেত্রে যে গুণটা সবসময় থাকবে সেটা হচ্ছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য। আর কোনো ব্যক্তির ক্ষেত্রে যে গুণটা হচ্ছে সাময়িক অনুপস্থিত থাকবে বা কিছু সময় তার সাথে ছিল আর সবসময় ছিল না, সেটা হচ্ছে চোখে লাগতেছে, চোখে তো লাগার কথা না। হ্যাঁ হ্যাঁ, আমাদের রেশমি দেখো সুন্দর উদাহরণ দিচ্ছে, তাহলে বুঝছো এটা। এখন আমি এরপরে আসি, একটু ডিটেলসে পড়াই, কারণ এখান থেকে সিকিউ আসবে ভাই, পরীক্ষায় মাস সিকিউ আসবে। যারা পরীক্ষা দিয়েছে এর আগে তারা জানো এখান থেকে কেমন সিকিউ আসে। তবুও আমি তোমাদেরকে একটু ক্লিয়ারলি এই পেজটা পড়াই। এই পেজটা পড়লে একটা সিকিউ আসবে ইনশাআল্লাহ। খেয়াল করো, বলছি যে শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, যে অবান্তর লক্ষণ কোন শ্রেণীর ক্ষেত্রে সব সময়, এইটা কিন্তু লেখা লাগবে সিকিউর ক্ষেত্রে, কারণ সিকিউর ক্ষেত্রে আমরা জানি পুরোটা কিন্তু লিখতে হয়, ঠিক আছে। আচ্ছা, লেখার ক্ষেত্রে তোমাদের কালার সমস্যা করতেছে, তো কালার চেঞ্জ করে নিলাম। বলছে যে অবান্তর লক্ষণ কোন শ্রেণীর ক্ষেত্রে সবসময় বসে থাকে তাকে শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। উদাহরণগুলো খেয়াল করি, দেখো সকল ঘোড়া হয় চতুষ্পদ, একদম উদাহরণ মুখস্থ করে রাখো কারণ এটা পরীক্ষায় আসবে। সকল ঘোড়া হয় চতুষ্পদ, সকল ঘোড়া হয় চতুষ্পদ, এই যে সকল ঘোড়া হয় চতুষ্পদ। দেখো সকল ঘোড়া মানে ঘোড়া বলতে সকল ঘোড়াকে বোঝাচ্ছে, আর ঘোড়া 4টা পা নিয়ে জন্মগ্রহণ করে, সুতরাং এটা হচ্ছে শ্রেণীগত অবিচ্ছেদ্য। কেন, কারণ এখানে চতুষ্পদ গুণটি ঘোড়ার ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকতেছে, কিন্তু আসলে গুণটি ঘোড়া শ্রেণীর সকল সদস্যের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। সব ঘোড়াই 4 পা বিশিষ্ট হয়ে থাকে। ব্যাখ্যা দেওয়ার সময় তোমার এরকম ব্যাখ্যা দেওয়া লাগবে। আর ঘোড়া চতুষ্পদ গুণটি যেহেতু সর্বদা উপস্থিত, তাই ঘোড়ার ক্ষেত্রে চতুষ্পদ গুণটি হলো শ্রেণীগত অবিচ্ছেদ অবান্তর লক্ষণ। এমনি ভাবে মানুষের দ্বিপদ গুণ মানে 2টা পা, হাতির হাড়, হাতির সুর, মানুষের 2টা পা আছে, এটাও কিন্তু শ্রেণীগত অবিচ্ছেদ অবান্তর লক্ষণ। হাতির সুর, হাতির কিন্তু সুর সবসময় থাকে জন্ম থেকেই, এটাও কিন্তু আমাদের শ্রেণীগত অবিচ্ছেদ, ঠিক আছে। তাহলে এগুলো শ্রেণীগত অবিচ্ছেদ। এখন শ্রেণীগত বিচ্ছেদ দেখি, যে অবান্তর লক্ষণ কোন শ্রেণী ক্ষেত্রে কখনো উপস্থিত আবার কখনো উপস্থিত থাকে না, ঠিক আছে, কখনো উপস্থিত থাকে না, তাকে বলবে হচ্ছে শ্রেণীগত বিচ্ছেদ অবান্তর লক্ষণ। খেয়াল করো কিছু ঘোড়া, এখানে কিন্তু কিছু ঘোড়া বলতে আসলে মানে ঘোড়া একটা শ্রেণীবাচক পদ, মানে মনে রাখবে পদটা ফ্যাক্ট, সার্বিক নাকি বিশেষ সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে সেটার ওই পদটা আসলে সবাইকে বোঝায় কিনা সেই কিন্তু শ্রেণীবাচক হবে। আচ্ছা, হলুদ কালার, এখানে আসলে হলুদ কালারটা ওকে, এখন যাবে কেমন এটা, রেকর্ডিং অন হয়ে গেছে, আমি তো রেকর্ড অন করি নাই, দেখছো কি একটা অবস্থা।
ওকে, যাই হোক আমি পরে চলে আসি। শিট, কালার ঠিকই ছিল তোমাদের যন্ত্রণায়। ওকে, শ্রেণীগত বিচ্ছেদ এটা বলছিলাম। কিছু ঘোড়া, ঘোড়াকে সব ঘোড়াকে বলতেছে, দেখো কিছু ঘোড়া, সব ঘোড়া তো আসলে লাল না, ঠিক আছে? তো সব ঘোড়া তো আসলে লাল না। এক্ষেত্রে দেখো এই ঘোড়া শ্রেণীর ক্ষেত্রে লাল গুণটি অবান্তর লক্ষণ এবং তা ঘোড়া শ্রেণীর সকল সদস্যের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হচ্ছে। লাল ছাড়া অন্য রঙের ঘোড়া কিন্তু থাকতে পারে। এমনি কি মেয়েদের শাড়ি পরা, এই মেয়েরা কিন্তু সবসময় শাড়ি পরে না, আর সব ঘোড়া কিন্তু লাল হয় না। তা প্রযোজ্য হচ্ছে না, প্রযোজ্য হয় না, এটা মিস হয়ে গেছে। আসলে সব ঘোড়াও কিন্তু তারেক তাহলে বলছি যে এই যে মেয়েরা শাড়ি পরা, মেয়েদের শাড়ি পরা কিন্তু শ্রেণীগত। মেয়েরা দেখো সবসময় শাড়ি পরে না, একটা অকেশনে পরে। ক্রিকেটার চুইংগাম সবসময় খায় না, একটা ওই যে মানে জাস্ট স্পিড বাড়ানোর জন্য খায়। তো এগুলো কিন্তু কি হচ্ছে, এটা কিন্তু অবিচ্ছেদ্য নয়, কিন্তু বিচ্ছেদ্য, ঠিক আছে? এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে। তারপরে আসি, তারপরে হচ্ছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে, সবসময় উপস্থিত থাকে, তাকে ব্যক্তিগত যে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যে দেখো ডাক্তার আব্দুল মতিন 2 তারিখে, যে 2 তারিখে জন্মগ্রহণ করেন। এই যে রাসেল ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। এখানে আব্দুল মতিনের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে জন্ম তারিখ এবং তার সাথে জন্মস্থান মনে রাখবা। এই জন্ম তারিখ একটু আগে আমাদের রেশমি বলতেছিল, কিন্তু জন্ম তারিখ জন্মস্থান এগুলো কি হয় না। দেখো সাপোজ আমি যে সালে যে তারিখে জন্মগ্রহণ করছি, যে স্থানে, জীবনে চেঞ্জ করতে পারবো? এক কথায় অতীতে আমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমরা কখনোই চেঞ্জ করতে পারবো না। অতীতে আমাদের সাথে হবে, সিকিউ না দিলেও হবে, তুমি ওটা সিকিউ না দিলেও সমস্যা নাই, ঠিক আছে? তাহলে আমরা বললাম যে ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বুঝলাম। জন্মস্থান, জন্মস্থান, জন্ম তারিখ, ভাই রেডি সেরা, বাকিগুলো খুব পেইনফুল। রেডি ঠিক আছে। তো জন্মস্থান, জন্ম তারিখ এগুলো সবই হচ্ছে আমাদের ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। দেন হচ্ছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, মানে কোনো ব্যক্তির ক্ষেত্রে যে গুণটা কখনো উপস্থিত আবার কখনো উপস্থিত থাকে না, সেটা হচ্ছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, না বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কারণ সবসময় থাকতেছে না, সবসময় থাকলেই অবিচ্ছেদ্য হতো। যেহেতু কিছু সময় থাকে আর কিছু সময় থাকে না, সেটা হচ্ছে বিচ্ছেদ্য। এখন খেয়াল করো, যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে এমন গুণ বলি যে কবি নজরুলের বাবরি চুল, আসলে কবি নজরুলের বাবরি চুল সারা জীবন ছিল না, একটা টাইমে ছিল। পরে কিন্তু উনি 43 বছর বয়সে যখন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন, তখন কিন্তু ওনার চুল টুল ছিল না, টোটাল টাক ছিল। তো বাবরি চুল তো ওনার জন্ম মানে যতক্ষণ জীবিত ছিল ততক্ষণ ছিল না, ঠিক আছে? এই যে আইনস্টাইন ক্যাপ, আইনস্টাইন সারা জীবন ক্যাপ পরছে, জন্মের পরেই ক্যাপ পরছে না রে ভাই, উনি একটা টাইমে গিয়ে ক্যাপ পরতো। এরকম যদি আমরা উদাহরণ দিই, যে গুণটা ওই ব্যক্তির ক্ষেত্রে সবসময় ছিল না, কিছু সময় ছিল আর কিছু সময় ছিল না, সেগুলো হচ্ছে আমাদের ব্যক্তিগত বিচ্ছেদ্য। আর ব্যক্তিগত অবিচ্ছেদ্য তখনই হবে যে গুণটা ওই মানে কোনো ব্যক্তিবাচক পদের ক্ষেত্রে জন্মস্থান, জন্ম তারিখ এগুলো ওই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু চেঞ্জ করা যাবে না, কিন্তু আমরা সার্টিফিকেট চেঞ্জ করে বসাই দিই। এটা তো তাও একটা স্থির করে দিই, ওটা তো আর চেঞ্জ করা যাচ্ছে না। এটাই মানে আমার পিতার নাম চেঞ্জ করা যাবে না, পিতা আমার যিনি পিতা তিনিই মাতা, এটা চেঞ্জ করা যায় না। জন্মস্থান, জন্ম তারিখ চেঞ্জ করা যায় না, সুতরাং ব্যক্তির ক্ষেত্রে হওয়ার কারণে ব্যক্তিগত অবিচ্ছেদ্য। এখন বলো এই 4টা জিনিস বুঝছো কিনা? শ্রেণীগত অবিচ্ছেদ্য, শ্রেণীগত বিচ্ছেদ্য, ব্যক্তিগত বিচ্ছেদ্য, ব্যক্তিগত বিচ্ছেদ্য। এখান থেকে ভাই সিকিউ আসবে। এখন বলো কেউ বুঝতে পারছো কিনা? ওরে বাবা, এখন ওয়াজিদ বলছে আসবে কিনা? স্যার অবশ্যই আসবে, কেন আসবে না? আজিজুল অপশনাল সাবজেক্ট সমস্যা নাই, তুমি ক্লাসে মনোযোগ দাও, তুমি বুঝবা। আর তোমাকে না বুঝে আমি ক্লাস থেকে যাবো না, ওকে? সহজ জিনিস। আর একটা গাধার মতো কাজ করি আমরা ফোর্থ সাবজেক্টে কি করি, পাত্তা দিই না ভাই। ফোর্থ সাবজেক্ট তুমি A+ পেলেই তো লাভ, কারণ ফোর্থ সাবজেক্টে A+ পেলেই বাকি 2 মার্ক থাকতেছে, 2 CGPA 2 আর CGPA 3 হচ্ছে যেগুলোতে তুমি A গ্রেড পাইছো ওখানে A+ হয়ে যাবে। এরকম 3টাতে যদি A গ্রেড পাও 3টাতে তোমার A+ হয়ে যাবে। তো আমরা ফোর্থ সাবজেক্টে গুরুত্ব দেই না, ফোর্থ সাবজেক্টের আগে A+ ইনশিওর করা উচিত। ওকে, আশা করি পারবো তোমরা। তোমাদের ঘুম চলে আসতেছে মনে হয়,
কোনো রেসপন্স পাচ্ছি না এই জন্য। এখন জাতি উপজাতির মধ্যে একটা সম্পর্কের কথা বলি। মনে করো বা জাতিটা হচ্ছে, জাতি একটা বড় একটা ব্যাখ্যার্থ, জাতিদের মধ্যেই অন্তর্ভুক্ত থাকে হচ্ছে অনেকগুলো উপজাতি। মনে করো প্রাণী একটা জাতি, এর মধ্যে মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, প্রত্যেকটা একটা উপজাতি, ঠিক আছে। এখন জাতি উপজাতি বুঝলাম আমরা, তারপর হচ্ছে পারস্পরিক নির্ভরশীলতা। আমি এই কয়েকটা জিনিস একটু বোঝাই। এই যে বৃহত্তম জাতি, ক্ষুদ্রতম জাতি, এখান থেকে আবার ক খ দাগের কোশ্চেন আসে, যদি না বুঝাই পরে আবার তোমরাই চিল্লাচিল্লি করতে পারো, একটু খেয়াল করো। কমন আসতে বাধ্য। আচ্ছা দিয়ে দেবো, পিডিএফ এর লিঙ্কটা দিয়ে দেবো। এখন খেয়াল করো, বলছে হচ্ছে বৃহত্তম জাতি, মানে হচ্ছে এটাই হচ্ছে পরীক্ষা যদি আসে পরমতম জাতি, ঠিক আছে। তোমরা বলবো আরে কি আবার এটা, বাট বৃহত্তম জাতি বলতেই পরমতম জাতিকে বোঝাই। দেখো যে শ্রেণীর ব্যাখ্যার্থ সবচেয়ে বেশি, যে শ্রেণীর ব্যাখ্যার্থ সবচেয়ে বেশি এবং যাকে অন্য কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত করা যায় না তাকেই বৃহত্তম জাতি বলে, তাকেই পরমতম জাতি বলে। এটা ক দাগে যদি আসে হুবহু এই লাইনটা লিখে দিও, মানে যাকে অন্য কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত করা যায় না সেটা হচ্ছে আমাদের বৃহত্তম জাতি। খেয়াল করো এই দ্রব্য, দ্রব্যটা সবসময় হচ্ছে পরীক্ষায় খ থেকে আসে। আবার দ্রব্যকে কেন পরমতম জাতি বলা হয়? কারণ দ্রব্যকে আর কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত করা যায় না। আবার চেতন, অচেতন ইত্যাদির অন্তর্ভুক্ত, সবকিছু এর অন্তর্ভুক্ত, ঠিক আছে। দ্রব্য মানে হচ্ছে আমরা দ্রব্য থেকে আমাদের সৃষ্টি হয়েছে, চেতন অচেতন জড় পার্থিব এগুলো থেকে আস্তে আস্তে আমাদের মানুষ আসছে আমরা আর কি। ওকে, বিধেয়কটা আমি ক্লাসের শেষে বলবো, আবার আমি একটু শেষ করি এটা। তারপরে বললাম হচ্ছে ক্ষুদ্রতম উপজাতি, যে ক্ষুদ্রতম উপজাতির আর কোনো ক্ষুদ্রতর উপজাতি থাকে না। এক কথায় সবচেয়ে সর্বনিম্ন যে, সে হচ্ছে ক্ষুদ্রতম উপজাতি। অর্থাৎ ক্ষুদ্রতম উপজাতিতে এসে উপজাতির বিভাগ প্রক্রিয়া থেমে যায়। এই উপজাতিকে আর কোনো উপজাতিতে বিভক্ত করা যায় না। যেমন জোড়া, যুগল, মনে রাখবা জাস্ট এই ওয়ার্ডগুলো, পরীক্ষা দেখবে হুবহু চলে আসে। তো এর চেয়ে ছোট কোনো শ্রেণী হতে পারে না, তাহলে ব্যক্তি বা বিশেষ বস্তু হয়ে যায়। তাহলে সেখান থেকে ব্যক্তি বা বিশেষ বস্তু হয়ে গেলে তো আর কখনো সেটা হচ্ছে জাতি, মানে উপজাতি হয়ই না সেটা। তার মানে জোড়া আর যুগল হচ্ছে আমাদের কি, জোড়া আর যুক্তিবিদ্যা তো সহজ বিষয়, ঘোরানো বিষয় কেমনে রে ভাই, সহজ না, পানির মতো জিনিস। তাহলে হচ্ছে সেটা বললাম, সেটা হচ্ছে আমাদের কি ক্ষুদ্রতম হচ্ছে একদমই এই জোড়া যুগল ওয়ার্ডটা মনে রাখো। এখন মধ্যবর্তী মানে হচ্ছে জাতি এবং একটা উপজাতির মাঝামাঝি যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের মধ্যবর্তী জাতি। মনে করো এই পরীক্ষা আসে হচ্ছে আসন্নতম জাতি, আসন্নতম উপজাতি। এটা খেলে আসন্নতম মানে হচ্ছে কাছাকাছি বা নিকটবর্তী। মনে করো যদি জীব, জীব থেকে মারছে মানুষ এবং অন্যান্য প্রাণী, মানুষ থেকে পাচ্ছে হচ্ছে শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, তাহলে এর মধ্যে হচ্ছে এর মধ্যবর্তী বা নিকটবর্তী। মনে করো যদি বলি শিক্ষিত মানুষের আসন্নতম জাতি কোনটা, তাহলে এর উপরে আছে হচ্ছে মানুষ, এটা হচ্ছে আসন্নতম উপজাতি। ওকে, খেয়াল করো নিকটতম বা আসন্নতম জাতি, কোন উপজাতির সবচেয়ে নিকটবর্তী জাতিকে নিকটতম জাতি বা আসন্নতম জাতি বলে। যেমন যদি কবুতরকে একটি উপজাতি ধরলে পাখি হচ্ছে তার আসন্নতম জাতি, কারণ কবুতর, দেখো কবুতর তার উপরে কিন্তু এই পাখি থেকে আসছেও, তো পাখিকে ভাগ করলে কবুতর এবং হচ্ছে মনে করো অন্যান্য পাখি পাবো আর কি। তাহলে হচ্ছে এই কবুতরের উপরেই কার থেকে আসছেও, জাতি থেকে, মানে পাখি থেকে। সুতরাং আমাদের এই সবচেয়ে নিকটবর্তী যে জাতি সেটাই হচ্ছে তার আসন্নতম জাতি, আর সবচেয়ে নিকটবর্তী যে উপজাতি সেটা হচ্ছে ইয়েস ফাহিম চৌধুরী, থ্যাংক ইউ স্যার। পিডিএফ পাবা হচ্ছে আমাদের পেজে দেওয়া থাকে, মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া থাকে, লিঙ্ক আছে দেখো কয়েকটা, মানে পেজের কয়েকটা লিঙ্ক আছে, ওখানে পেয়ে যাবা। ওকে, আমি পড়াই, না হলে তোমাদের সাথে কথা বলতে তোমাদেরও সময় ওয়েস্ট, আমারও টাইম ওয়েস্ট, কারণ আমার অনেকগুলো ক্লাস আছে আজকে। তো নিকটতম বা আসন্নতম উপজাতি হচ্ছে কি, কোন জাতির সবচেয়ে নিকটবর্তী উপজাতিকে আসন্নতম উপজাতি বলে। যেমন সংবাদপত্রের, সাপোজ এটা কথা বলি, পাখির সবচেয়ে কাছে কোনটা, একটা হচ্ছে অন্যান্য পাখি আর একটা হচ্ছে কবুতর। তাহলে যে কবুতরই হচ্ছে পাখির আসন্নতম উপজাতি। উপজাতি দেখো, উপজাতি বললে এই উপজাতি বললে হচ্ছে কি আসবে, নিচে যাবে, আর জাতি বললে সবসময় উপরে যাবে, এক কথাই। তো এখানে যদি বলি সাপোজ তোমার দ্রব্যের কথাই ভাবো না, দ্রব্য হচ্ছে একটা আকার বিশিষ্ট আর একটা হচ্ছে নিরাকার, তাহলে দ্রব্যের দুইটা উপজাতি হচ্ছে আকার বিশিষ্ট একটা আর একটা নিরাকার। এখন যদি বলি দ্রব্যের আসন্নতম জাতি নাই, যদি বলি দ্রব্যের আসন্নতম উপজাতি, তো এটাও হবে ওটাও হবে। এখন যদি বলি এই জড় বস্তু, যেহেতু জড় বস্তু আকার, এটা হচ্ছে জাতি, আর এই একটা দুইটা তিনটা হচ্ছে উপজাতি। এখন যদি বলি জড় বস্তুর আসন্নতম জাতি কোনটা, তাহলে এটা
জাতি বললে উপরে, উপজাতি বললে নিচে। আশা করি এটা বুঝছো, আর না বুঝলে তুমি গাধা হয়ে যাবে। এখন সহজ জিনিস, তাও মাথা না ঢুকলে মাথাটাকে মানে ফেটে ফেলো, মাথাটাকে ভেঙে ফেলো আর কি। ওকে, এই পরফিরিক ছকটা একটু খেয়াল করো। পরফিরিক ছক হচ্ছে বিরুদ্ধ পদ ইউজ করা হয়েছে, বিরুদ্ধ পদ ইউজ করা হয়েছে। তো খেয়াল করো এখানে যে দ্রব্যকে ভাঙলে দ্রব্য জাতি, সেখান থেকে দুটো উপজাতি পাচ্ছি, শরীরী আর একটা হচ্ছে অশরীরিক। তারপর দেহকে ভাঙলে পাচ্ছি আর চেতন, যেমন আমাদের দেহ চেতন, আর হচ্ছে অচেতন। জীবন্ত বস্তু হচ্ছে একটা সংবেদনশীল, একটা হচ্ছে অসংবেদনশীল, কোনো ক্রিয়া নাই, মরে গেছে এমন টাইপের। মনে করো আমরা হচ্ছে কিছু মানুষ আছে অসংবেদনশীল, মানে হচ্ছে একটু অলস, মানে পড়ালেখা ভালো করতে ইচ্ছে করে না, ভালো একটা রেজাল্ট পরিবারকে দিতে ইচ্ছে করে না, মানে এক কথায় আমাদের কোনো স্বপ্ন নাই, মানে আমরা হচ্ছে টোটালি সবাই পড়াশোনা করতেছে তো আমিও করতেছি, এমন টাইপের কিছু মানুষ আছি আমরা। তো এমন টাইপের থাকাটা কিন্তু ভালো না, কারণ তোমাকে কি করা উচিত, তোমারও করা উচিত হচ্ছে, আমাদের কি করা উচিত, মানে জাস্ট পড়াশোনাটা ঠিক রাখা উচিত। আমাকে পরিবার থেকে পড়াশোনা করাচ্ছে বা আমি পড়াশোনা করতেছি, তো ভালো করে না ভাই, ভালো একটা ভার্সিটিতে চান্স পাই, তারপর ভালো একটা মানে চাকরি করি, এটা সবাই চায়। যেমন আমার পড়ালেখা শেষ হয়ে যাচ্ছে, মানে এবছর অনার্স শেষ, তো আমাকে কি করা উচিত, আমার একটা ভালো জবে অবশ্যই ঢোকা উচিত। না ঢুকলে আমার তো এত বছরের পরিশ্রম বৃথা, এমন আর কি। আমি যেটা করতেছি সেটা ভালো করে করি, নাহলে বাদ, এটাই আর কি। ওকে, তাহলে হচ্ছে বললাম দেহকে আমরা চেতন অচেতন, জীবন্ত বস্তুকে আসলে পাচ্ছি কি সংবেদনশীল অসংবেদনশীল। পরীক্ষা যদি বলে পরফিরিক ছকটা দেখাও ঘ দেখে, তখন কিন্তু তোমাকে এটা দেখানো লাগবে। এই জন্য জাস্ট তোমাকে বলতেছি দ্রব্যকে ভাঙলে শরীরী আর একটা হচ্ছে অশরীরী, অশরীরী মানে কিন্তু ভূত। তারপর হচ্ছে দেহকে হচ্ছে চেতন আর অচেতন, আর জীবন্ত বস্তু হচ্ছে সংবেদনশীল অসংবেদনশীল। প্রাণীকে ভাঙলে আমরা পাচ্ছি বুদ্ধিবৃত্তিহীন, যাদের বুদ্ধি নাই, গরু মানুষ বাদে সবগুলা। আর একটা পাচ্ছি হচ্ছে মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন। এই বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষ কি পাচ্ছি, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। ঠিক আছে, শেষ, 4 অধ্যায় ফাইনালি ক্লোজ। এখন চলে আসবো ভাই আমরা এই 4 অধ্যায়ের মানে ক খ দাগ একটু দেখবো। এগুলো 10 মিনিটে দেখবো, এগুলো বেশি সময় নেওয়া যাবে না, এগুলো বেশি সময় নেওয়াও যায়, বাট আমরা নিব না। খেয়াল করো, বিধেয়ক কাকে বলে, জাতি বা শ্রেণীবাচক বিধেয় বিশিষ্ট কোনো, মানে এক কথাই লিখবা সদর্থযুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয়ের মধ্যকার সম্পর্ক। এখন একটু জাস্ট খেয়াল করিও, আমি জাস্ট বা রিডিং তাড়াতাড়ি পড়ে যাবো, তোমাদের সমস্যা থাকলে আমি যেটা কঠিন মনে হবে আমি বুঝাই দেবো, 2বার পড়বো, তাহলে একটু খেয়াল করো, তাহলে আমাদের রিপিট হয়ে যাবে। ওকে স্যার, ঠিক আছে। তাহলে বললাম হচ্ছে জাতি বা শ্রেণীবাচক বিধেয় পদ বিশিষ্ট কোনো সদর্থযুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয়ের মধ্যকার যে সম্পর্ক সেটা হচ্ছে বিধেয়ক। উপলক্ষণ কি বলছিলাম, যে গুণ বা গুণাবলী যাহাতের অংশ নয় কিন্তু যাহাত থেকে নিঃসৃত হয়, সেটা হচ্ছে উপলক্ষণ। তারপর হচ্ছে আসন্নতম জাতি, একটু আগে পড়লাম, মানে এগুলো দেখো প্রত্যেকটা বোর্ডে কতবার করে আসছে, তো এগুলাই পরীক্ষা দিন শেষে আসবে। ঠিক আছে, আসন্নতম হচ্ছে কোনো পদার্থের সবচেয়ে নিকটতম জাতি, আসন্নতম জাতি। বিধেয়ক 5 প্রকার, পরীক্ষায় যতটুকু চাইবে ততটুকু, যদি তুমি লিখো না বিধেয়ক 5 প্রকার এমন যেমন এত এত এত, হয় দরকার নেই, যা চাইছে ক দেখে জাস্ট তাই, বেশি না। তারপর হচ্ছে বিভেদক লক্ষণ, গুণ বা গুণাবলী যাহাতের অংশ নয়, বাট যা কি বলছি আমাদের জাতি থেকে অন্যান্য উপাদান থেকে আলাদা করে, সেটা হচ্ছে বিভেদক লক্ষণ। তারপরে বলছে হচ্ছে দেন কি বলছি, আমরা হচ্ছে পরমতম জাতি। অবান্তর লক্ষণ কত প্রকার, 4 প্রকার, একটু আগে পড়লাম। তারপর হচ্ছে পরমতম জাতি, দেখো পরীক্ষা আসে কিন্তু, সর্বোচ্চ জাতি। ঠিক আছে, তারপর হচ্ছে যথার্থ কাকে বলে, যথার্থ হচ্ছে কোনো পদের গুণের দিক, এক কথায় কোনো একটা পদের যদি গুণ প্রকাশ করে, আবশ্যিক বা সাধারণ গুণ, সেটা হচ্ছে তার যথার্থ। অপরতম জাতি হচ্ছে কি, তার মনে করো কি বলছি, অপরতম মানে হচ্ছে ক্ষুদ্রতম। ঠিক আছে, আসন্নতম মানে হচ্ছে পাশাপাশি বা নিকটবর্তী। আসন্নতম জাতীয় একটা হয়, আসন্নতম উপজাতীয় হয়। ঠিক আছে, আসন্নতম জাতি হয়, আসন্নতম উপজাতীয় হয়। তারপর হচ্ছে বলছে মানুষের মরণশীল, বিধেয় এখানে কি, এই মরণশীলটাই বিধেয়। ঠিক আছে, এখানে উল্টো লিখছে, আসলে মরণশীল হচ্ছে বিধেয়। তারপরে আমরা অনুধাবন কয়েকটা দেখি, আমি বলছিলাম কিন্তু বিধেয় এবং বিধেয়ক এক নয়, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, দেখছো এরকম কোশ্চেন কিন্তু আসে। তো বিধেয় পদ হচ্ছে কি, বিধেয় পদ আসলে একটা পদ, আর বিধেয়ক একটা সম্পর্কের নাম, আর হচ্ছে বিধেয় হচ্ছে মূর্ত, আর বিধেয়ক কিন্তু বিমূর্ত। জাস্ট 2টা পয়েন্ট লিখলে হয়ে যাবে, 2-3টা। নর্থক বাক্যে বিধেয়ক থাকে না কেন, এটাও কিন্তু বলছিলাম আমি বই পড়ানোর সময়, কিন্তু একটু আগে বইটা শেষ করছি 4 অধ্যায়ের। আমরা জাতি কার ক্ষেত্রে, আমরা হচ্ছে নারী পুরুষের ক্ষেত্রে আমরা জাতি, মানে শিক্ষিত অশিক্ষিত ক্ষেত্রে আমরা জাতি। আমরা হচ্ছে উপজাতি কার ক্ষেত্রে, জীবের ক্ষেত্রে, বুঝছেন পাপিয়া বড়ুয়া। তারপর হচ্ছে বিধেয়ক একটি সম্পর্কের নাম। এখানে বলছেন অর্থ যুক্তি বাক্য কেন থাকে না, কারণ অর্থ যুক্তি বাক্যে উদ্দেশ্য বিধেয়ের মধ্যে কোনো সম্পর্ক সৃষ্টি হয় না, সম্পর্ক সৃষ্টি না হলেই বিধেয়ক হবে না। মনে করো ছেলে হচ্ছে উদ্দেশ্য আর মেয়ে হচ্ছে বিধেয়, যেমন হয় এখন প্রত্যেকে রিলেশন করে, মানে কারোর প্রত্যেকের কেউ না কেউ আছে দুনিয়ায়,
তো এখন ক্লাস 6-7 বাচ্চাদের থাকে, তোমরা তো ইন্টার পরীক্ষা দিচ্ছ, মানে তোমরা তো অনেক দামরা বাচ্চা কাচ্চা হয়ে গেছো। তো যে কথা বলছি সেটা হচ্ছে, মনে করো ছেলে হচ্ছে উদ্দেশ্য আর মেয়ে হচ্ছে বিধেয়। তো ছেলে যদি মেয়েকে প্রপোজ করে, মেয়ে যদি রাজি না হয়, বা মেয়ে ছেলেকে প্রপোজ করছে, যদি ছেলে রাজি না হয়, তাহলে কি হবে না, সম্পর্ক বা রিলেশন হবে না। ঠিক তেমনি ভাই, উদ্দেশ্য বিধেয়ের মধ্যকার যদি সম্পর্ক সৃষ্টি না হয়, যদি সদর্থ যুক্তিবাক্য না থাকে, দুইজনই স্বীকার না করে, কখনোই তার বিধেয়ক থাকবে না। বিধেয়ক একটি সম্পর্কের নাম, অবশ্যই বিধেয়ক সম্পর্কের নাম, যে উদ্দেশ্য বিধেয়ের মধ্যে সম্পর্ক সৃষ্টি হলেই বিধেয়কটা তৈরি হয়। দেন বলছে দ্রব্যকে পরমত জাতি বলা হয় কেন, একটু আগে দেখলাম যে এটা কোনতে পরীক্ষা আসে। আবার যে শ্রেণী ব্যাখ্যাত সবচেয়ে বেশি তাকে অন্য কোনো শ্রেণী অন্তর্ভুক্ত করা যায় না, আর সেটা হচ্ছে বৃহত্তম জাতি বা পরমতম জাতি। দ্রব্য হচ্ছে অন্য কোনো শ্রেণী অন্তর্ভুক্ত করা যাচ্ছে না দ্রব্যকে, এই জন্য দ্রব্য হচ্ছে আমাদের পরমতম জাতি। আচ্ছা, তারপরে জাতি উপজাতির সাপেক্ষ পদ। হ্যাঁ, এই কোশ্চেনটা ইন্টারেস্টিং। দেখো, জাতি ছাড়া উপজাতি, যদি জাতিকে উল্লেখ করে তাহলে উপজাতি উল্লেখ করতে হবে, আর উপজাতি উল্লেখ করলে অবশ্যই তার বড় ভাই মানে স্যারকে উল্লেখ করতে হবে আর কি, এর কথা বলতেছে এখানে। তাই যাদের কেউ নাই বলতেছে এদের অনেক কুলা করে আছে, বুঝছো। এখন অনেকে আমার সামনে বলতেছে আমার কেউ নাই, বাট খোঁজ নিয়ে দেখো, আমি ইনভেস্টিগেট করতে পারি, যেহেতু অপরাধ বিজ্ঞানে পড়তেছি, আমি খোঁজ নিতে পারি। তোমাকে জাস্ট জাস্ট অনলি তোমার ফেসবুক প্রোফাইল দেখবো, বুঝে যাবো যে তুমি আছে কি নাই, ঠিক আছে, আর কিছু দেখার দরকার নেই। আর তোমার মুখ দেখলে তো মাশাআল্লাহ বুঝবো, আর কিছু বলা লাগবে না। ওকে, যেটা বলছিলাম, জাতি উপজাতি সাপেক্ষ পদ পরীক্ষা আসতে পারে কিন্তু, কারণ দেখো জাতিকে ছাড়া তুমি উপজাতিকে সংজ্ঞায়িত করতে পারবে না। আমি জাস্ট বইটা দেখি। জাতি উপজাতি বিধেয়ক দুটি প্রকারভেদ হলে পরস্পর সাপেক্ষযুক্ত, কেননা দুটি শ্রেণীবাচক পদ যখন এমনভাবে যুক্ত থাকে যাদের একটির ব্যাখ্যার্থ অন্যটির মধ্যে অন্তর্ভুক্ত, মানে একটার ব্যাখ্যার্থ আরেকটার মধ্যে ইনক্লুড, মানে উপজাতির ব্যাখ্যার্থ জাতির মধ্যে ইনক্লুড থাকতেছে, যার কারণে আমাদের কি বলছি, এবং ব্যাখ্যার্থ পদটি কম ব্যাখ্যার্থ পদটিকে অন্তর্ভুক্ত করে, মানে বেশি ব্যাখ্যার্থ যার সে জাতি, আর কম ব্যাখ্যার্থ সে উপজাতি। তার মানে বেশি ব্যাখ্যার্থের মধ্যে অন্তর্ভুক্ত থাকে হচ্ছে কম ব্যাখ্যার্থ সূচক পদ, মানে উপজাতিটা, যার কারণে জাতি এবং উপজাতি পরস্পর নির্ভরশীল হওয়ার কারণেই তারা হচ্ছে সাপেক্ষ পদ। এই বিচার ক্ষমতা গুণটি মানুষের কোন ধরনের বিধেয়ক, বিচার ক্ষমতা গুণটি উপলক্ষণ বলছিলাম না, প্রত্যেক মানুষের এই বিবেক আছে, বিবেককেই বলা হয় বিচার ক্ষমতার অধিকারী, যার কারণে ভিডিও সেভ হয়ে থাকবে, ভিডিও ইউটিউবেও আপলোড করা থাকবে, কোনো প্যারা নাই। তাহলে হচ্ছে বললাম বিচার ক্ষমতা হচ্ছে উপলক্ষণ, কারণ কি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে থাকে, এটাকে আমরা এক্সট্রা করে উল্লেখ করা লাগে না, এবং এটি যথার্থের অংশ নয়, কিন্তু যথার্থ থেকে নিশ্চিত হচ্ছে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা থাকে, যার কারণে এটা হচ্ছে আমাদের উপলক্ষণ। ঠিক আছে, এরপরে আসি আমরা, এখন আসবো সিকিউতে। স্যার এখন কোশ্চেন আপনাদের কাছে, এতক্ষণ তো আমি চিল্লালাম, এখন আপনারা আমাকে এই প্রথম এই 3টা কোশ্চেনের অ্যান্সার বলবেন। ওকে, তাহলে হচ্ছে এখন কোশ্চেন অ্যান্সারটা দাও, এখন হচ্ছে এই 3টা কোশ্চেন অ্যান্সার দাও, আপাতত অ্যান্সার দাও। ওকে, তাহলে দেখো বলছে রায়ান 2024 সালের 2রা ডিসেম্বর ক জেলার খ স্থানে জন্মগ্রহণ করেন, মানে একজন ব্যক্তি মনে করো 2024 সালের 2রা ডিসেম্বর ক জেলার, মনে করো রাঙ্গামাটি জেলার একটা উপজেলায় জন্মগ্রহণ করছে একটা স্থানে। তিনি চমৎকার গান করেন, তার একটা গুণ এটা, ছবি আঁকেন এবং অবসরে সাহিত্য চর্চা করেন, তাই 3টা গুণের কথা বলছে। তো এখানে পরমতম জাতি কি, একটু আগে দেখলাম বৃহত্তম জাতি। লক্ষণ বলতে কি বোঝায়, লক্ষণ বলতে কি বোঝায় বাবা, তো লক্ষণ বলতে কি বোঝায়, লক্ষণ কাকে বলে, লক্ষণ মানে হচ্ছে বিভেদক লক্ষণ। ঠিক আছে, এই কথাটা পরীক্ষায় আসলে না বলে না ভাই এটা আবার কি, এটা হচ্ছে ভাই বিভেদক লক্ষণ। উদ্বেগের প্রথম অংশে কোন ধরনের বিধেয়ক, এটা কোন ধরনের বিধেয়কের
কথা বলছে, আপাতত এটার অ্যান্সার করো কোন ধরনের বিধেয়কের কথা বলছে। আর বিধেয়কের আলোকে রায়ানের গুণাবলী বিশ্লেষণ করো। এই বিধেয়কের আলোকে রায়ানের যে গুণাবলী এটা কোনটা কোন বিধেয়ক একটু আমাকে বলো, ঠিক আছে। এই অ্যান্সারটা দিবা যে যশোর বোর্ড 24 সালের একদম আপডেট কোশ্চেন, চট্টগ্রামের মানুষ চাটগায়রা, এটার অ্যান্সার দেখো এটা কি হবে। হ্যাঁ এটাই আমার আইডি। ওকে, তাহলে হচ্ছে বললাম এটা কি হবে, সেটা হচ্ছে সকল মানুষ হয় জীব, এটা একটা উদ্দীপক, মাহফুজ আনাম হয় সাংবাদিক, আর সকল পাখি হয় দ্বিপদ। এটা তিনটা দৃষ্টান্ত আছে। পরমতম জাতি কি, পরমতম জাতি মানে আমরা একটু আগে দেখলাম বৃহত্তম জাতি। আর দেখো বিধেয় বিধেয়ক এক নয়, দেখছো এই কোশ্চেন আসছে, বলছিলাম ভাই এই কোশ্চেন আসবে, লক্ষণ 5টা বিধেয়কের সংজ্ঞা চাইতে পারে খদাকে, এমন কোশ্চেন কিন্তু পরীক্ষা আসবে। সারা বলছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ওকে স্যার, গদাকে আপনার অ্যান্সার সঠিক স্যার, এটা হচ্ছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, কারণ এটা হচ্ছে আমাদের এই ব্যক্তির ক্ষেত্রে এই গুণগুলো কখনো চেঞ্জ হয় না, জন্মস্থান জন্ম তারিখ ব্যক্তিগত অবিচ্ছেদ্য, ঠিক আছে, ব্যক্তিগত অবিচ্ছেদ্য। আরে সেরা সেরা স্যার, আপনাদের সবার অ্যান্সার তো সঠিক হচ্ছে, হ্যাঁ সেরা সেরা। ওকে নেক্সট অ্যান্সার। তাহলে আমি নেক্সট যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে বিশ্বকল্প 1, এই যে একটা হচ্ছে সকল মানুষ আর জীব, এই জীব কোন ধরনের বিধেয়ক। ভাই খুব পানির মতো কোশ্চেন, 2 দাগের গটা দেখছো, এরকম সহজ কোশ্চেন আসবে এখান থেকে, কত একদম পানির মতো কোশ্চেন। এখনো যদি বলো ভাইয়া বুঝি না যুক্তিবিদ্যা কঠিন, ভাই কিসের কঠিন, এটা কোনো কঠিন কোনো কোশ্চেন। এই 1 ঘন্টা যারা আমার সাথে ক্লাসে ছিলাম, মানে আমি 5টা থেকে ক্লাস নেওয়া শুরু করছিলাম, এখন বাজে 6টা, আমি 7টায় ক্লোজ করবো, মানে 4 আর 5 অধ্যায়, 4 অধ্যায় যেহেতু মানে বই পড়ানো শেষ, এখন 4 অধ্যায়ের আমরা সিকিউ প্র্যাকটিস করতেছি। তো আমরা সিকিউ প্র্যাকটিসের এই সিকিউ প্র্যাকটিসের পরে আমরা 5 অধ্যায় শেষ করবো। 5 অধ্যায় বেশি সময় লাগবে না, যেহেতু অধ্যায়টা খুবই ছোট। তো আমাদের সেই হিসেবে এখন সিকিউগুলো একটু খেয়াল করি। দেখো এখন যারা ছিল তারা এইগুলো খুব সহজে পারবে। আমাকে এখন বলো দৃশ্যকল্প 2 ও দৃশ্যকল্প 3 এ উল্লেখিত অবান্তর লক্ষণের মধ্যে তুলনামূলক আলোচনা করতে হবে। এটারও অ্যান্সার করো, আমি পরে দেখতেছি। দেন হচ্ছে 3 দাগ, 23 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান নার্গিস মোহাম্মদী। উনি শান্তিতে একজন ব্যক্তি নোবেল পুরস্কার পান একটা টাইমে, একটা সাল। কারাবন্দী নার্গিস মোহাম্মদ 1972 সালে ইরানে জন্মগ্রহণ করেন এবং নার্গিস হন মানবাধিকার কর্মী, চিন্তাশীল এবং সদাহাস্যপ্রিয়। এখানে 3টা গুণের কথা বলছি। এখন 3টা গুণ নিয়ে ইন্টারেস্টিং কিন্তু অনেক মানে কোশ্চেন আসতে পারে এখানে। এখন আমরা জাস্ট দেখি এখানে বিধেয়ক কি। দেখো বিধেয়কের এক নয়, দেখছো কোশ্চেন কিন্তু এরকম আসবে, এই কোশ্চেন কিন্তু খ দাগে 2 মার্ক চলে আসবে। উদ্দীপকে উল্লিখিত জন্মসালটি যে বিধেয়কের নির্দেশ করছে, এই জন্মসালটা কোন বিধেয়ক বলো তো, জন্মসালটা কোন বিধেয়ক, জন্মসালটা কোন বিধেয়ক, এবং হচ্ছে উদ্দীপকের মানবাধিকার কর্মী, চিন্তাশীল এবং সদা হাস্যপ্রিয়, এই 3টা গুণ দ্বারা কোন বিধেয়কের কথা বলতেছে। প্রত্যেকটা লিখবা, সদা হাস্যপ্রিয় এটা এই বিধেয়ক, চিন্তাশীল এটা এই বিধেয়ক, মানবাধিকার কর্মী এটা এই বিধেয়ক। একটু জাস্ট লিখে লিখে দাও, আমি দেখি। সবার অ্যান্সার দেখতে চাচ্ছি স্যার, সবার অ্যান্সার দেখতে চাই। স্যার সবাই একটু অ্যান্সার করেন, এতক্ষণ যে পড়ালাম আপনাদের মাথায় ঢুকতেছে কিনা একটু দেখতে হবে, না একটু বকাবকি করবো অনলাইনে, মারতে তো পারতেছি না, একটু বকাবকি করা লাগবে। একটু বলেন স্যার কোনটা পারতেছেন না কোনটা পারতেছেন না। ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ কোনটা, এখানে অ্যান্সার দিলে বলবা যে এত 3-এর গ ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। হ্যাঁ এটা সবাই পারতেছে, কারণ সেম কোশ্চেন ভাই, এটারও যায় এটাও তাই। তো এখানে 2-এর গ কি হবে, 1 জীব কোন ধরনের বিধেয়ক। এখানে জীব আসলে কোন ধরনের বিধেয়ক ভাই, জীব এখানে জাতি, এই কথাটা তোমরা বলছো, হ্যাঁ অনেকে বলছো, থ্যাংক ইউ রিমা, রিমা বলছে, পাপিয়া বলছে, অনেকে বলছে এটা, থ্যাংক ইউ যারা বলছো ঠিক আছে। আর মানুষ এখানে উপজাতি, ঠিক আছে। এটা এখন এটা শেষ করি। উদ্দীপকের বিধেয়কের রায়ানের গুণাবলীগুলো বিশ্লেষণ করো। এখানে রায়ানের গুণাবলী চমৎকার গান করে, একটা হচ্ছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য তো বলছো সবাই, এটা ঠিক আছে। আমি 2-এর ঘয়ে চলে আসি। দৃশ্যকল্প 2 দৃশ্যকল্প 3 অবান্তর লক্ষণের মধ্যে তুলনামূলক আলোচনা করো। এখানে দৃশ্যকল্প 2 হচ্ছে মাহফুজ আনাম হয় সাংবাদিক আর সকল পাখি হয় দ্বিপদ। খেয়াল করো এখানে দৃশ্যকল্প 2 আর 3-এর মধ্যে অবান্তর লক্ষণের কথা বলছে। তো অবান্তর লক্ষণ হচ্ছে একটা সাংবাদিক আর হচ্ছে দ্বিপদ, ঠিক আছে। এবং অবান্তর লক্ষণ মাহফুজ আনামের কথা বলছে। তো মাহফুজ আনামের কথা বলার কারণে এটা হচ্ছে ব্যক্তিগত, এটা হচ্ছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। মাহফুজ আনাম যে সাংবাদিক এটা ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হবে। আর সকল পাখি হয় দ্বিপদ, এটা হচ্ছে
অধিকাংশ পাখির 2টা পা, 4টা পা পাখি তো দেখি নাই। তাহলে এটা হচ্ছে শ্রেণীগত 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 অবিচ্ছেদ্য, ঠিক আছে। হ্যাঁ গুড, তোমরা অ্যান্সার করতেছো, ভালো লাগতেছে দেখে, অ্যান্সার করো এমন। আর এটার কথা বলি, এটার গদাকটা তোমরা পারতেছো, যেহেতু বললা যে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এখন গদাকটা খেয়াল করো, মানবাধিকার কর্মী, এই যে মানবাধিকার কর্মীটা এখানে কোন বিধেয়ক হবে? মানবাধিকার কর্মী কিন্তু উনি আসলে একজন ব্যক্তি, এটা হচ্ছে তার একটা কি গুণ হতে পারে? মানবাধিকার কর্মী এবং চিন্তাশীল, এই গুণটা কিন্তু সবাই চিন্তাশীল। এই চিন্তাশীল গুণটা কিন্তু আবার কি হচ্ছে জানো? চিন্তাশীল গুণটা কিন্তু উপলক্ষণ, কারণ প্রত্যেক মানুষই চিন্তাশীল। আর হাস্যপ্রিয়, এটা হচ্ছে হাস্যপ্রিয়টা হচ্ছে অবান্তর লক্ষণ, অবান্তর লক্ষণ। এখন কোন অবান্তর লক্ষণ এটা তোমাকে লিখতে হবে না, জাস্ট অবান্তর লক্ষণ। হ্যাঁ, যদি তুমি ক্লিয়ারলি ধরতে পারো এটা হচ্ছে যে তার হাস্যপ্রিয় হচ্ছে একটা ব্যক্তিগত অবিচ্ছেদ অবান্তর লক্ষণ, সেই ক্ষেত্রে তুমি বিচ্ছেদ অবান্তর লক্ষণ, সেই ক্ষেত্রে তুমি উল্লেখ করতে পারো। বাট আদারওয়াইজ তুমি জাস্ট অবান্তর লক্ষণ উল্লেখ করে ব্যাখ্যা দিলে হবে। আর হ্যাঁ, অবান্তর লক্ষণ আছে। আর হচ্ছে একটা কিন্তু চিন্তাশীল, কিন্তু কি চিন্তাশীল, আসলে প্রত্যেকে চিন্তাশীল, তাহলে এটা কিন্তু উপলক্ষণে চলে আসছে। আর মানবাধিকার কর্মী কিন্তু উনি একজন মানবাধিকার কর্মী। তো মানবাধিকার কর্মী হওয়ার কারণে আমরা মানবাধিকার কর্মী এটাকে কি বলতে পারি? সবাই তো মানবাধিকার কর্মী না, এটার প্যারা আছে। যেহেতু তোমরা অনেকে বলতে হচ্ছে চিন্তাশীলটা আমি উপলক্ষণ ধরতেছি, ঠিক আছে। সদা হাস্যপ্রিয় এটা হচ্ছে অবান্তর লক্ষণ। মানবাধিকার কর্মী উনি হচ্ছে মানবাধিকার কর্মী, মানবাধিকার নিয়ে কাজ করে। তো মানবাধিকার কর্মী হওয়ার কারণে এটা আমি ধরতে পারি হচ্ছে অবান্তর লক্ষণ, আর কিছু ভাববো না, ডিরেক্টলি অবান্তর লক্ষণ, ঠিক আছে। জাতীয় বোধের কথা বাদ, ওকে। তারপরে চলে আসি, আশা করি 3টা বুঝছো। এখন আর বাকি যেগুলো থাকবে সেগুলো দেখবো। 4, 5, 6। দেখো কোশ্চেন অনেক নিয়ে আসছি ভাই, কিন্তু কোশ্চেনে অ্যান্সার তো দেওয়া লাগবে। আচ্ছা, আরো একটু বড় করি তাহলে তোমাদের সুবিধা হবে। 2টা কোশ্চেন নিয়ে আসি। ওকে, এখন খেয়াল করো, একটু চটপট অ্যান্সার দিবা। তোমরা কি কোশ্চেন দেখে ভয় পাচ্ছ বা ঝিমাই গেছো? আমি অ্যান্সার করি, তোমার দরকার নাই। তোমরা কষ্ট পাচ্ছ ভাই, কোশ্চেন করলে স্টুডেন্টরা কষ্ট পায়। অফলাইন ব্যাচে দেখি তো, মানে কোশ্চেন করলে স্টুডেন্টরা রাগ করে অনেকে। এখানে বলছে মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, এটা একটা দৃশ্যকল্প বা উদ্দীপক। এই যে একজন ব্যক্তি 1907 সালে জন্মগ্রহণ করেন একটা স্থানে, তিনি ছিলেন দয়ালু, দানবীর এবং পরোপকারী ছিলেন। এখন এখানে কোশ্চেন আসছে, আচ্ছা ঘদা হাওয়া হয়ে গেছে, মাশাআল্লাহ। এখানে ঘদার কোশ্চেনটা হাওয়া হয়ে গেছে। ঘদা কি হতে পারে আমি বলতেছি। ঘদাকে বলতে পারে হচ্ছে যে উদ্দীপকের যে গুণাবলীগুলো, এই গুণাবলীগুলো কোন ধরনের, বা এই গুণাবলীগুলো কোন ধরনের অবান্তর কোন ধরনের বিধেয়ক, এবং হচ্ছে এটা হচ্ছে কোন ধরনের অবান্তর লক্ষণ, এটা বলতে পারে, ঠিক আছে। তো এখানে আমরা বুঝতেছি এটা হচ্ছে শ্রেণীগত ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, আর এটা হচ্ছে দয়ালু, দানবীর আর পরোপকারী। এগুলো কিন্তু দয়ালু, প্রত্যেকের দয়া শরীর থাকে না, অবিচ্ছেদ্য, এটা বিচ্ছেদ্য। তারপর হচ্ছে দয়ালু দানবীর সেম জিনিস, দেন হচ্ছে পরোপকারী, এটাও সেম জিনিস। তাহলে এটা অবান্তর লক্ষণ, এটা অবান্তর লক্ষণের ক্ষেত্রে ব্যক্তিগত ক্ষেত্রে চলে যাবে আর কি। ওকে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তারপরে আসি 5 দাগ। বলছে প্রাণী, মানুষ, গরু, ছাগল সহ অনেক জীবকে অন্তর্ভুক্ত করে। এই জীবকে অন্তর্ভুক্ত করে, এগুলো প্রত্যেকটা হচ্ছে উপজাতি, প্রত্যেকটা হচ্ছে উপজাতি। এটা 1 নাম্বার। 2 নম্বর বলছে ফর্সা কালো। নাইস কোশ্চেনটা। এখন বলছে হচ্ছে ফর্সা আর কালো। তো বিধেয়ক কাকে বলে? দ্রব্যকে পরমাণু জাতি বলা হয় কেন? জানি আমরা এটা। দৃশ্যকল্প 2 কোন ধরনের অবান্তর লক্ষণ? দৃশ্যকল্প 2 হচ্ছে আমাদের ফর্সা আর কালো। এটা হচ্ছে এটা জাস্ট ব্যক্তিগত শ্রেণীগত কিছুই বলা লাগতেছে না, এটা মানে বলবো ডিরেক্টলি হচ্ছে এগুলো ফর্সা কালো। যে ফর্সা কালো চেঞ্জ করা যায় না তো, বাট এখন ক্রিম মেখে চেঞ্জ করে ফেলতেছো, এটা ঠিক না। বাট যে জন্মগত যেটা সেটাই, তো মনে করো আমি কালো, তো আমি জন্মগতই কালো, এমন জিনিস আর কি। তো এটা কিন্তু চেঞ্জ করা যাচ্ছে না, সুতরাং সবসময় থাকতেছে আমার সাথে। যার কারণে এটাগুলো হচ্ছে আমাদের এগুলো হচ্ছে কি বলবো, অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, ঠিক আছে, অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এরপরে বলছে হচ্ছে দৃশ্যকল্প 2 এর যে গুণটি বিধেয়কের যে এটা নির্দেশ করছে, যে গুণটি, যে দুটি বিধেয়ককে নির্দেশ করতেছে। দৃশ্যকল্প 2 হচ্ছে, ও ভাই কিল্লাই, এরকম কোশ্চেন কিল্লাই দাও, মানে এটা হচ্ছে সেম কোশ্চেন দিয়ে ফেলছে, মানে এখানেও একটু মানে মিস্টেক হয়েছে। দৃশ্যকল্প 2 নিয়ে বলবো, মানে একটাতে 1-এর কথা বলবে। যাই হোক, বাদ, পরেরটাতে চলে আসি। একটু মানে তোমাদের বইতে এই 23 সালে ঢাকা বোর্ডটা দেখিও, মিস্টেক হয়েছে এখানে। তো আমি পরে চলে আসি 6-7, এই 6-7 করলেই শেষ, আর না
আজকের মতো এই 6-7 মানে এই অধ্যায়ের। নেক্সট আমরা 5 অধ্যায়ে যাব। তো এখানে বলছিলাম হচ্ছে দেখো এখানে আর 2টা কোশ্চেন দেখবো। ও সরি, মানে 7 অধ্যায়ের আর একটা কোশ্চেন আছে নিচে। আচ্ছা, তো ওকে আসবে না, একটাতে আসবে না। আচ্ছা, এটাই খেয়াল করি আগে, 6টা খেয়াল করি তারপর সাথে যাই। বলছে বিড়াল হয় গৃহপালিত প্রাণী, তো বিড়াল একটা উপজাতি, এটা প্রাণী হচ্ছে এখানে জাতি। সাবিনা একজন বিচক্ষণ অর্থনীতি, বিচক্ষণ হচ্ছে আমাদের উপলক্ষণ। আমি ডিরেক্টলি কোশ্চেন না দেখে এইভাবে আমরা হচ্ছে উদ্দীপক দেখে চিন্তা মানে চিনে নেব সেটা হচ্ছে কোনটা কাকে নির্দেশ করছে। 1971 সাল জন্মসাল, তাহলে হচ্ছে এটা ব্যক্তির ক্ষেত্রে, তাহলে ব্যক্তিগত, এটা কিন্তু ব্যক্তিগত কি ব্যক্তিগত অবিচ্ছেদ্য, কারণ এটা কখনো চেঞ্জ করা যাচ্ছে না। তো ব্যক্তিগত অবিচ্ছেদ্যটা আমরা বুঝলাম। এখন কোশ্চেন দেখি, দৃশ্যকল্প 1-এ উদ্দেশ্য বিধেয় পদের মধ্যকার সম্পর্ক। দৃশ্যকল্প 1-এ উদ্দেশ্য বিধেয়ের মধ্যকার সম্পর্ক কি? এখানে 1 হচ্ছে বলছে বিড়াল হয় গৃহপালিত প্রাণী, তো আমরা বললাম এটা হচ্ছে উপজাতি আর এটা হচ্ছে জাতি। তো এখানে হচ্ছে তাদের মধ্যে সম্পর্কটা কিরূপ, এটা যেহেতু এটা সাপেক্ষ পদ, সুতরাং সম্পর্ক অবশ্যই আছে এখানে, সম্পর্ক ছাড়া কিন্তু তারা প্রকাশ পাবে না। কালো ছিল ফর্সা হয়ে গেছে, এটা তো চেঞ্জ করা সম্ভব না, মানুষের রং। তৌফিক ভাই আসসালামু আলাইকুম। তাহলে বলছিলাম হচ্ছে দৃশ্যকল্প 2, দৃশ্যকল্প 3 এখানে দেওয়া বিধেয়কগুলো আসলে কি একই প্রকৃতির হবে? দৃশ্যকল্প 2 আর দৃশ্যকল্প 3 একই প্রকৃতির না, কারণ এটা হচ্ছে 2 হচ্ছে উপলক্ষণ, জাস্ট বিচক্ষণ। প্রত্যেকটা মানুষই বিচক্ষণ, কারণ মানুষ মানে তার বুদ্ধিবৃত্তি সম্পন্ন, তার বিচক্ষণতা আছে। আর যদি বলি এই 3টা, এটা কিন্তু আমাদের মানে অবান্তর লক্ষণ। প্রথমে বলবো এটা একটা অবান্তর লক্ষণ, এবং সেটা হচ্ছে শ্রেণীগত না, ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, কারণ ওই ব্যক্তির জন্মস্থান জীবনে চেঞ্জ করা যাবে না। তো এই কারণে এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এখন আমি 7 দাগটা সলভ করি। 7 দাগ করলে আমাদের সিকিউ শেষ হবে 4 অধ্যায়ের। দেন হচ্ছে আমরা 5 অধ্যায়ে যাব। তোমাদের মনে হয় আমি কোশ্চেন পড়াচ্ছি তোমাদের খারাপ লাগতেছে, তো আসলে এটা ব্যাক করি, আমি 5 অধ্যায়ে চলে যাবো এখনই। সিকিউ প্র্যাকটিস করে তোমরা বিরক্ত হয়ে যেতে পারো অনেকে, যে ভাই সিকিউ দরকার নেই, আমরা পারবান, আপনি আমার বই পড়ান। ওকে, তাহলে হচ্ছে আমরা দেখি, খেয়াল করো এখানে একটা উদ্দীপক এবং এখানে জাস্ট এ দিয়ে বোঝাচ্ছে, এ হচ্ছে এখানে জাস্ট বিধেয়ক, ঠিক আছে, এটা হচ্ছে বিধেয়ক। আর এখানে আমাদের জীব, মানুষ, বুদ্ধিবৃত্তি, বিচার শক্তি, আনন্দপ্রিয়, এটা হচ্ছে আমি সংক্ষেপে লিখবো, এটা হচ্ছে জাতি, আর এটা হচ্ছে উপজাতি, আর এটা হচ্ছে বিভেদক লক্ষণ, আর এটা হচ্ছে উপলক্ষণ, আর এটা হচ্ছে অবান্তর লক্ষণ, ঠিক আছে। এই 5টা জিনিসকে 5টা এই মানে গুণ আমাদের এখানে উল্লেখ করেছে, 5 প্রকার বিধেয়ক। এখন আমাদের কোশ্চেন এখান থেকে আসছে যেগুলা, তো এখানে বলছে উদ্দীপকের এ চিহ্নিত স্থানে কোনটি বসবে। তো এই চিহ্নিত স্থানে তো বিধেয়ক বসবে ভাই, কারণ এখানে বিধেয়কের প্রকারভেদ উঠাই দিচ্ছে এখানে 5টা গুণ দিয়ে। এখন এখানে জীব এবং মানুষ এই দুটার মধ্যে পারস্পরিক সম্পর্ক, একটু আগে বলছিলাম না একটা পাঠে যে জাতি এবং উপজাতির মধ্যে পারস্পরিক সম্পর্ক, দেখো সেই সেম টপিক থেকে কোশ্চেন চলে আসছে। জাতি উপজাতির মধ্যে পারস্পরিক সম্পর্ক, এদের মধ্যে কি সম্পর্ক আছে? এদের মধ্যে হচ্ছে যেটা সাপেক্ষ পদ, সুতরাং একটার প্রতি আরেকটা নির্ভরশীল, একটাকে ছাড়া আরেকটাকে সংজ্ঞায়িত করা যায় না, সুতরাং এগুলো হচ্ছে সাপেক্ষ পদ। ওকে, তাহলে হচ্ছে লাস্ট আমাদের অধ্যায় 5-এ চলে যাই। অধ্যায় 5-এর পরে হচ্ছে আমাদের কি, অধ্যায় 5-এর পরে কিন্তু আমাদের মানে টোটালি আজকের মতো এই অধ্যায়ের মানে এখনকার শিডিউলে ক্লাস শেষ, এরপরে 9টায় আবার ক্লাস নিব 5টা শেষ করানোর পরে। ওকে, তাহলে হচ্ছে আমরা 5 অধ্যায়টা শেষ করি। 5 অধ্যায়টা খুবই ছোট একটা অধ্যায়, মানে এটাতে সময় লাগে না শেষ করতে। তো অনুমান, মানে এই অনুমানটা আমার কি জিনিস, সবচেয়ে বাইকা জিনিস না, মানে যুক্তিবিদ্যার ক্ষেত্রে আসলে অনুমান হচ্ছে প্রধান আলোচ্য বিষয়। কার প্রধান আলোচ্য বিষয়? প্রধান আলোচ্য বিষয় কিসের? যুক্তি বা যুক্তিবিদ্যা, ঠিক আছে, আমি সংক্ষেপে লিখলাম। তো এখানে বলতেছে হচ্ছে অনুমান, আমরা 5 অধ্যায়, এটা কিন্তু 5ম অধ্যায় তোমরা জানো। তো 5ম অধ্যায়ের আমরা এই জাস্ট অনুমানটা একটু দেখবো 10-15 মিনিটের মতো, দেন এখান থেকে কিছু আমরা সিকিউ দেখবো, ঠিক আছে। দ্রুত শেষ করবো, বেশিক্ষণ নিব না, আর বেশিক্ষণ ক্লাস নিব না, কারণ একটু পরে মাগরিবের মেবি 6:45 বা 50 মতো নিব, ঠিক আছে।
যতক্ষণ লাগে আর কি, বেশি হলে 30 মিনিট। ওকে, একটু খেয়াল করি। আমরা বললাম হচ্ছে জ্ঞান অর্জন, যে জ্ঞান শিখি না ভাই, ছোটবেলা থেকে জন্ম থেকে তো শিখতেছি কোনো না কোনো কাজ, প্রতিদিন কোনো না কোনো জিনিস শিখতেছি। তো সেটা হচ্ছে আমরা দুইটা ওয়েতে শিখতে পারি। একটা হচ্ছে প্রত্যক্ষ, মনে করো সামনাসামনি তুমি একজন মানুষের থেকে ফেস টু ফেস তার সাথে মানে মানে সেটা শিখতেছো, এটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। আর হচ্ছে পরোক্ষ মানে হচ্ছে অন্য একজনের মাধ্যমে নিচ্ছ। এটা তুমি ভার্সিটিতে আসলে লিখবা যে প্রাইমারি ডাটা, সেকেন্ডারি ডাটা এগুলো আছে, তোমার হচ্ছে তুমি কোন সোর্স থেকে নিচ্ছ আর কি। তো তুমি নিজে যদি ইনভলভ থাকো, তার সাথে এঙ্গেজড, মানে হচ্ছে তুমি তার সাথে ইনভলভ থাকলে এটা হচ্ছে তুমি প্রত্যক্ষভাবে মানে জ্ঞানটা নিচ্ছ। আর পরোক্ষ মানে হচ্ছে তুমি অন্য কোনো ওয়ে বা অনুমান করতেছো, মানে ভাবলা একটা জিনিস বা কারোর থেকে তথ্যটা নিলা, কালেক্ট করলা, মানে কারোর কাজ তুমি তার থেকে কালেক্ট করে নিলা। এটা হচ্ছে মানে তুমি তার সেখানে না গিয়ে, উপস্থিত না থেকে, সেটা হচ্ছে পরোক্ষ। আর অনুমানটা একটা পরোক্ষ, কারণ অনুমান করতেছি, মনে করো সাপোজ এইখানটাতেই আমি যে জায়গাটা দাঁড়ায় আছি, পাশে তো অবশ্যই সিকিউ আসবে, কেন আসবে না। তো এখানে যেটা দাঁড়ায় আছি, এখানে মনে করা হচ্ছে আমার 100 বছরের পরে কিছু হতে পারে, এটা আমি একটা ভাবতেছি, আমি জানি না কি হবে, তো এটা একটা অনুমান। আবার 100 বছর আগে এখানে কি ছিল এটা ভাবতে, 100 বছর পরে আমি কোথায় থাকবো, মানে আমার হাড় গোড় মাটির সাথে মিশে যাওয়ার পরে কি হবে না হবে, এরকম ভাবতে পারি আমরা। এগুলো সবই হচ্ছে অনুমান, ঠিক আছে। এই জন্য অনুমান একটা পরোক্ষ পদ্ধতি জ্ঞান অর্জনের ক্ষেত্রে। তো এখন দেখো, সকল অধ্যাপক হন উচ্চশিক্ষিত মানুষ, মিস্টার ইসলাম হন অধ্যাপক, মিস্টার ইসলাম হন উচ্চশিক্ষিত মানুষ। তার মানে এটা একটা কি, সকল থেকে মানে বেশি থেকে কি আসছে, কমে চলে আসছে। তাহলে সহজেই তোমরা জানবে এটা কি, আরোহ নাকি অবরোহ তোমরা বলবা। আমি তারপরে আসি, সকল শিশু হয় সুন্দর, রাইসা হয় শিশু, রাইসা হয় সুন্দর। সেম এটাও কোন অনুমান তোমরা বলবা, কারণ এগুলো তোমরা বাচ্চাদের পড়া যুক্তিবিদ্যার ক্ষেত্রে। তারপরে চলে আসি, তারপর হচ্ছে আমাদের বলছে অনুমান আসলে কি। আমি অনুমানের এই পয়েন্টগুলো দেখবো, তাহলে অনুমানের সংজ্ঞাটা আমাদের হয়ে যাবে। অনুমানের পয়েন্টগুলো একটু খেয়াল করো, দেখতে পাচ্ছ আশা করি তোমরা। কয়টা সিকিউ আসবে, সিকিউ তো আসবে ভাই কমপক্ষে একটা মাস্ট আসবে, দুইটাও আসতে পারে, বাট একটা মাস্ট আসবে, যেহেতু সহজ এবং ছোট অধ্যায়। তো এখান থেকে দেখো 5-6 পৃষ্ঠা একটা অধ্যায় এটা, তো কোশ্চেন আসবে বাট একটা বা দুইটা এমন। এখন তারপরে দেখি, দেখো অনুমানটা আমরা সংজ্ঞাটা দেখবো, জাস্ট যদি ক জায়গায় আসে তাহলে বলবো কি, জানা থেকে অজানায় গমন করার মানসিক প্রক্রিয়া। মানে জানা জিনিস থেকে আমি অজানায় যাবো, মানে জানা জিনিসটা আমার খুবই কম। দেখো আমাদের জ্ঞান কতটুকু, খুবই সীমিত ভাই। অজানা মানে যতটুকু জানে না, তার পরিধি কিন্তু অনেক বেশি। এই জন্য জানা থেকে অজানায় গমন করার মানসিক প্রক্রিয়া হচ্ছে আমাদের অনুমান। তো আমরা জাস্ট বৈশিষ্ট্যগুলো একটু খেয়াল করি কয়েকটা। অনুমান হচ্ছে জ্ঞান লাভের একটি বিশেষ প্রক্রিয়া। যেসব প্রক্রিয়া আমরা জ্ঞান লাভ করি তার মধ্যে অন্যতম হচ্ছে অনুমান। জাস্ট ভাবলাম আমরা যে কি হতে পারে বা কি হতো এটা, দেন জ্ঞান লাভের একটি পরোক্ষ প্রক্রিয়া। যেহেতু বললাম এটা আমরা সরাসরি ইনভলভ থেকে এটা আমরা জ্ঞান অর্জন করি না, এটা মানসিক প্রক্রিয়া। জানা থেকে আমরা অজানায় গমন করি, জাস্ট অনুমানের। তারপর হচ্ছে এটা ভাষায় প্রকাশিত রূপ হচ্ছে, মানে অনুমানকে যখন ভাষায় প্রকাশ করবো তখন সেটা যুক্তি বা যুক্তিবাক্য হয়ে যাবে। আর এমনি নর্মালি যখন আমরা ভাবতেছি, চিন্তা করতেছি, কল্পনা করতেছি, সাপোজ অনুমান আমরা কখন করে জানো, যখন ঘুমাতে যাই এবং যখন আমরা ওয়াশরুমে যাই, তখন আমরা বেশি ভাবি এগুলো নিয়ে, যেটা কি হতে পারে, জীবন নিয়ে ভাবি আর কি, ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখবো যে অনুমান কয় প্রকার। জাস্ট এই 2 প্রকার চিনলেই অধ্যায় শেষ। মানে এত ছোট একটা অধ্যায়, এগুলো ক্লাস 1-2তে পড়ালে উচিত ছিল, মানে সহজ, এর মতো পানির মতো জিনিস নাই। বাট তুমি একটা সিকিউ মাস্ট এখান থেকে পাচ্ছ, আগে লিখো এটা আর কি। তো এখন দেখো অনুমান আসলে 2 প্রকার, একটা হচ্ছে অবরোহ আর একটা হচ্ছে আরোহ। হ্যাঁ ঠিক আছে, তাহলে বললাম অবরোহ আর একটা হচ্ছে আরোহ। অবরোহ মনে রাখবা জাস্ট বেশি সংখ্যা থেকে বা বেশি থেকে ডিরেক্টলি কমে চলে যাবে, আর এটা কম থেকে বেশিতে যাবে, সেটা হচ্ছে আমাদের আরোহ, ঠিক আছে। কম থেকে বেশি আরোহ, ব্যাপকতা বাড়বে আরোহ, আর অবরোহ হচ্ছে বেশি থেকে কমে যাবে, ব্যাপকতা কমবে। তারপরে আসি, ওকে, এখন দেখো আশ্রয় বাক্য কি আর সিদ্ধান্ত বাক্য কি। আশ্রয় বাক্য মানে যে সকল বাক্যের উপর আশ্রয় নিয়ে আমরা সিদ্ধান্তে উপনীত হই, যে সকল বাক্য আমাদেরকে সিদ্ধান্ত উপনীত হতে সাহায্য করে, সেগুলো হচ্ছে আমাদের আশ্রয় বাক্য, ঠিক আছে। আমরা পরীক্ষা লিখতে পারি যে সকল বাক্যের সাহায্যে আমরা সিদ্ধান্ত উপনীত হই সেগুলো হচ্ছে আশ্রয় বাক্য, বা যে সকল বাক্য আমাদেরকে সিদ্ধান্ত উপনীত হতে সাহায্য করে সেগুলো হচ্ছে আশ্রয় বাক্য। এখন বইয়ের ভাষাটা দেখি, যে সিদ্ধান্তের পক্ষে হিসেবে বা পক্ষ হিসেবে যে যুক্তিবাক্য বা যুক্তিবাক্য সমূহ উপস্থাপন করা হয়, এক কথায় সিদ্ধান্তের পক্ষে যে যুক্তিবাক্যগুলো উপস্থাপন করা হয় সেটা হচ্ছে আশ্রয় বাক্য। তোমরা লিখতে পারো যে সকল বাক্য আমাদের সিদ্ধান্ত উপনীত হতে সাহায্য করে। বইয়ের মতো সংজ্ঞা দিচ্ছি, তুমি আমার কথা লিখো, বইয়ের চেয়ে সুন্দর ভাই। বলছি যে সকল বাক্য আমাদেরকে সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করে সেগুলো হচ্ছে আশ্রয় বাক্য। এখন দেখো সিদ্ধান্ত বলবা যে আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে, আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে যে নতুন যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়, আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে যে নতুন
যে নতুন যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয় তাকে বলবে কি, তাকে বলবে হচ্ছে আমাদের সিদ্ধান্ত বাক্য। মানে এক কথায় আশ্র বাক্যের উপর ভিত্তি করে আমরা যে একটা সিদ্ধান্ত পাচ্ছি, মনে করো তোমার জন্য অনেকগুলো মেয়ে দেখছে, বা ছেলের জন্য মেয়েটার জন্য অনেকগুলো ছেলে দেখছে, বা একটা ছেলের বিয়ে দেবে তার জন্য অনেকগুলো মেয়ে দেখছে, ভাই ও সবাইকে তো বিয়ে করতো না, ও একজনকে করবে। তো এটা হচ্ছে ওর যাকে বিয়ে করবে ওর বউটা হচ্ছে ওর সিদ্ধান্ত, ঠিক আছে। তো এটা হচ্ছে অনেকগুলো দেখে একটায় চলে আসা, সিদ্ধান্তে আসা, এটা হচ্ছে সিদ্ধান্ত, মানে ফলাফলে আসা বা কাজটা ক্লোজ করা, এটা হচ্ছে সিদ্ধান্ত। এখন আমরা দেখবো অনুমানটা, আবার দেখি অনুমান আসলে দুই প্রকার, একটা হচ্ছে অবরোহ আর একটা হচ্ছে আরোহ, ঠিক আছে। আমরা পার্থক্য গেলে ক্লিয়ারলি বুঝবা। এখন এই অবরোহ আবার দুই প্রকার, আমরা এই যে অবরোহ অনুমানের প্রকারভেদ, যেটা 6 অধ্যায়, আজকে আমরা রাত 9টায় ক্লাস নেব, ঠিক আছে। রাত 9টায় আমরা এই 6 অধ্যায় যে অবরোহ অনুমানের প্রকারভেদ, এটা রাত 9টায় ক্লাস নিব। এখান থেকে এই 6 অধ্যায় থেকে কমপক্ষে তোমার 2 থেকে 3টা সিকিউ আসবে, আর এমসিকিউ কমপক্ষে 7-8টা আসবে, বলে দিলাম ভাই, কমপক্ষে 7-8টা আসবে এখান থেকে। মানে একটা ক্রিটিক্যাল একটা অধ্যায় এটা, ঠিক আছে। তাহলে হ্যাঁ, তাহলে বললাম যে অবরোহ অনুমান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আমাদের অমাধ্যম আর একটা হচ্ছে মাধ্যম। এটা নিয়ে ডিটেলসে আমরা আজকে রাতেই ক্লাস নিব, তো এখন আমি স্কিপ করি। এখন বললাম আরোহ। আরোহ হচ্ছে প্রকৃত আরোহ, আর এটা হচ্ছে অপ্রকৃত। প্রকৃত মানে হচ্ছে যথার্থ, মানে হচ্ছে প্রমাণিত এবং বৈজ্ঞানিক ভিত্তি থাকবে। আর অপ্রকৃত হচ্ছে আমাদের কি, অপ্রকৃত মানে তথাকথিত, যার বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই। তো এগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় পত্রের আলোচনা। আমরা দ্বিতীয় পত্র যখন ফার্স্ট পেপারে পরীক্ষার পরে নিব, তখনই এগুলো আসবে একটা অধ্যায়, এটা তৃতীয় অধ্যায় আছে দ্বিতীয় পত্রের, সেখানে আলোচনা হবে। এখন আমরা জাস্ট এই দুটার বেসিক জিনিস জানবো, যে আরোহ মানে কারা আর অবরোহ কারা। জাস্ট এই দুটো যুক্তিবাক্য আমাদের চিনতে পারলেই শেষ, আর কিছুই নাই এখানে পড়ার মতো, ঠিক আছে। হ্যাঁ, আমাদের এখানে হচ্ছে তারেক একটা সুন্দর উদাহরণ দিছে, ওকে। এই যে আমাদের রেশমি দেখছে, বলছে অবরোহ মানে সার্বিক থেকে বিশেষে যাবে, আর আরোহ মানে বিশেষ থেকে সার্বিকে যাবে। এখন আমরা কয়েকটা উদাহরণ দেখবো এবং জাস্ট এটা খেয়াল করি, এইটা খেয়াল করলে শেষ হয়ে যাবে এই অধ্যায়, মানে এই অবরোহের পার্টটা। বলছে যে অনুমান প্রক্রিয়ায় এক বা একাধিক আশ্রবাক্য থেকে, মানে এক বা একাধিক, দেখো এক বা একাধিক আশ্রবাক্য থেকে তার চেয়ে অপেক্ষাকৃত কম ব্যাপক, তার চেয়ে অপেক্ষাকৃত কম ব্যাপক বা সমান ব্যাপক হতে পারে কোনো সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে, তাকে বলবে হচ্ছে অবরোহ অনুমান। এক কথায় মানে বেশি ব্যাপক আশ্রবাক্য থেকে কম ব্যাপক সিদ্ধান্ত, বেশি ব্যাপক আশ্রয় বাক্য থেকে, আমি লিখলাম, তোমরা বুঝবা, আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করবে, এটা হচ্ছে সিদ্ধান্ত, ঠিক আছে। তার মানে বেশি ব্যাপক আশ্রয় বাক্য থেকে, যখন তুমি এই সংজ্ঞাটাও লিখতে পারো, জাস্ট সবগুলোই বইয়ের সংজ্ঞা, যে যেভাবে আর কি উপস্থাপন করে। তো বেশি ব্যাপক আশ্রয় বাক্য থেকে যখন কম ব্যাপক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হবে, বেশি ব্যাপক আশ্রয় বাক্য থেকে যখন হচ্ছে কম ব্যাপক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করবে, সেটা হচ্ছে অবরোহ। বা বেশি ব্যাপক থেকে তার সমান ব্যাপকও হতে পারে, কারণ অবরোহ সবসময় যে, সাপোজ তোমাদের একটা উদাহরণ বলি, আচ্ছা অফলাইন হলে বলতাম, এখন অনলাইনে তোমরা বুঝবা না, অনেকে চট্টগ্রামে এই জায়গাটা চিনবা না। তো বললাম বেশি ব্যাপক থেকে কম ব্যাপক বা সমান ব্যাপক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করলে সেটা হচ্ছে অবরোহ অনুমান। এখন অবরোহ অনুমান বলছে যে একটা উদাহরণ খেয়াল করো, সকল দার্শনিক হন বিজ্ঞ মানুষ। এখানে সকল দার্শনিক কথা বলছে, মানে এটার ব্যাখ্যার্থ বেশি, এটা ব্যাখ্যার্থ বেশি। তারপর হচ্ছে অতএব কোনো কোনো বিজ্ঞ মানুষ হন দার্শনিক, মানে সকল দার্শনিক আমরা বলছি বিজ্ঞ, এর মধ্যে বলছে কিছু কিছু বিজ্ঞ মানুষ হন দার্শনিক। তার মানে এখানে আমরা এ থেকে আয় বাক্য আসছি, এ হচ্ছে সার্বিক সদর্থক, আয় হচ্ছে বিশেষ সদর্থক। সুতরাং আমাদের এখানে কিন্তু ব্যাপকতা কমতেছে কিন্তু, আর এই ব্যাপকতা কম মানেই অবরোহ অনুমান। এরপরে বলছি, তারপরে বললাম হচ্ছে সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল। এখানে সকল যুক্তিবিদ, দেখো সকল মানুষের চাইতে সকল যুক্তিবিদের সংখ্যা অনেক কম, সুতরাং সকল মানুষ থেকে এরকম যখন সকল যুক্তিবিদ আমরা সিদ্ধান্তটা আসবো, এই সকল মানুষ হয় মরণশীল, সকল যুক্তিবিদ হন মানুষ যেহেতু, অতএব সকল যুক্তিবিদ হয় মরণশীল। এই যে আমরা সকল মানুষ থেকে সকল যুক্তিবিদের সিদ্ধান্ত আসতেছি, সুতরাং এই যে আমাদের ব্যাপকতা কমতেছে, এই ব্যাপকতা কমলে বা হচ্ছে আমরা এ থেকে এ আসছে, কারণ সকল মানুষ আর সকল যুক্তিবিদ মানে তাদের সকল সংখ্যাকেই বোঝাচ্ছে, বাট আমার সংখ্যা একটু কমতেছে। তো এরকম হলে আমার সেটা হবে কি, হ্যাঁ আজকের সংখ্যা আরো ইজি করে দিচ্ছি। ওদের যখন আমরা প্রাইভেট বেজে পড়াতাম তখন হচ্ছে বেশি কঠিন করেই বলা হতো, এখন তো সবগুলো জাস্ট সহজে মনে রাখার জন্য বলতেছি, ঠিক আছে। তাহলে অবরোহ মানে হচ্ছে এরকম বেশি থেকে কমে চলে আসবে। এক কথা মনে করো সকল মানুষ সংখ্যা বলবে, তারপর রহিম সম্পর্কে সকল মানুষের মরণশীল, রহিম হয় মানুষ, রহিম হয় মরণশীল, এটাও একটা অবরোহ অনুমান। যদি বলি সকল মানুষ হয় বিজ্ঞ ব্যক্তি, করিম হয় মানুষ, অর্থাৎ করিম হয় বিজ্ঞ ব্যক্তি, এই যে সকল মানুষ থেকে করিমে চলে আসলাম সিদ্ধান্ত, এটা হচ্ছে আমাদের অবরোহ অনুমান। আশা করি ক্লিয়ার এটা, আর না ক্লিয়ার হলে কি করতাম, ঘুমাও।
এখন অবরোহের কয়েকটা উদাহরণ মানে আমরা বৈশিষ্ট্য দেখব, দেখো সবই দেখাই দিই, প্যারা নাই। তারপরে যদি পরীক্ষায় A+ না পাও তাহলে গলায় না, সরি 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 তাহলে তা না হলে কি বলতাম, ঘুমায়ও, তা না হলে বেশি বেশি ঘুমায়ও। এখন অবরোহ অনুমানের বৈশিষ্ট্য 1 নম্বর, অবরোহ অনুমানের সিদ্ধান্ত কখনো আশ্রয় বাক্যের চেয়ে বেশি ব্যাপক হতে পারে না। অবরোহ অনুমানের সিদ্ধান্ত কখনো আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হবে না, সিদ্ধান্ত আশ্রয় বাক্যের সমান ব্যাপক হতে পারে। 2 নম্বর বলছে এক্ষেত্রে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, মানে আশ্রয় সিদ্ধান্ত অবশ্যই আশ্রয় বাক্য থেকে আসবে, অর্থাৎ আরোহ অনুমানের আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে। অবরোহের আশ্রয় বাক্য বস্তুগতভাবে সত্য হলে সিদ্ধান্ত বস্তুগতভাবে সত্য হবে, আর আশ্রয় বাক্য মিথ্যা হলে সিদ্ধান্ত মিথ্যা হবে। তারপরে বললাম হচ্ছে অবরোহ অনুমানের ক্ষেত্রে বস্তুগত সত্যতা প্রয়োজনীয় নয়, এখানে আকারগত সত্যতা ইম্পর্টেন্ট, মানে মনে রাখবা অবরোহ অনুমানের মূল লক্ষ্য হচ্ছে আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। অবরোহ অনুমানের মূল লক্ষ্য হচ্ছে আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা, ঠিক আছে, সে সবসময় আকারগত সত্যতা প্রতিষ্ঠা করতে চাই। নেক্সট হচ্ছে কোনো অনুমানের অন্যতম সাধারণ নিয়ম হচ্ছে এখানে অনুমানের ক্ষেত্রে অবরোহের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ এখানে বিশেষ এক প্রকার ভাগ হয়, মানে অবরোহের ক্ষেত্রে একটা ভাগ প্রক্রিয়া থাকে। দেন বলছে অবরোহ অনুমানের প্রধানত 2 ভাগে ভাগ করা হয়, আরোহ অবরোহ, যে আমাদের অমাধ্যম আর হচ্ছে মাধ্যম। জাস্ট এইগুলো একটু মনে রাখবে, জাস্ট বৈশিষ্ট্যগুলো মনে রাখলে যখন তোমার এটা কেন আরোহ এটা কেন অবরোহ একটা অনুমান দিলে তুমি যেন পরীক্ষায় দেখাই দিতে পারো। ওকে, তাহলে তারপরে চলে আসি নেক্সট, এরপরে মেবি আরোহ অনুমানটা আছে। আরোহ অনুমানের বৈশিষ্ট্য জাস্ট 6টা, একটু খেয়াল করি। ওকে, আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদা আশ্রয় বাক্যের চেয়ে বেশি ব্যাপক হয়, মানে আশ্রয় বাক্য যে ব্যাপকতা আছে, বলছে রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, সাত্তর হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। তো এটা হচ্ছে একটা আরোহ অনুমান, কম থেকে বেশিতে যাওয়া, ব্যাপকতা বাড়বে, ঠিক আছে। তারপর বলছে আরোহ অনুমানের একাধিক দৃষ্টান্তের অভিজ্ঞতা ভিত্তিক সিদ্ধান্ত অনুমিত হবে। আরোহ অনুমানের সিদ্ধান্তটি একটি সার্বিক সংশ্লেষে বাক্য হবে। আরোহের সিদ্ধান্ত সার্বিক সংশ্লেষে হয়, সিদ্ধান্তটি সর্বদা নতুন তথ্য প্রকাশ করে। অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হবে এমন নয়, কারণ হচ্ছে যেহেতু কম থেকে বেশিতে যায়, সুতরাং আশ্রয় বাক্য থেকে যে আসবে এমনটা নয়। দেন বলছে আরোহ অনুমানের কেবল রূপগত সত্যতা নয়, বস্তুগত সত্যতা লাভের চেষ্টা করে, মানে রূপগত না বস্তুগত সত্যতা লাভেরও চেষ্টা করে থাকে। ক্লাসে তোমরা চলে আসছো মানুষ 40 জনে, কেন আরও থাকা উচিত ছিল, কম মানুষ এখন তোমরা অনেক। ওকে, তাহলে আমাদের পঞ্চম অধ্যায় শেষ। এখন আমরা পঞ্চম অধ্যায়ের সিকিউ দেখবো, ঠিক আছে। দেখো এখনো বলো যে এই অধ্যায় কারো কোনো সমস্যা আছে কিনা স্যার, এই সমস্যা থাকে তাহলে আবার যাইতাম অধ্যায়টাতে, আশা করি যাওয়া লাগবে না, কারণ তোমরা সব মেধাবী, তোমরা হচ্ছে জেন জি, তোমাদের কেন সমস্যা থাকবে, জেন জিদের কখনো সমস্যা থাকে নাকি? ও আমিও তো জেন জি। ওকে, জ্ঞানমূলকে আসি। হ্যাঁ, জ্ঞানমূলকে আসি। ও চলে আসছি আমি, এসএস নেওয়া দেখি নাই কমেন্টটা, সরি স্যার। আর সবার যুক্তিবিদ্যা নেই তাই মেনশন দিতে পারছে না। জি স্যার। না, মানুষজন ঘুমাতে গেছে, এই সময়টা মানুষ ঘুমাতে যায় বা এই সময় পড়তে চায় না অনেকে, তো এই কারণে তোমাদের টাইমটা ওয়েস্ট না হয়, এই জন্য ক্লাসও নিয়ে নিচ্ছি। ওকে, বলছে অনুমান কাকে বলে? কোনো জ্ঞাত ধারণা থেকে জানা বিষয়ের উপর মানে ভিত্তি করে অজানা বিষয়ের সিদ্ধান্ত অনুমান করার যে মানসিক প্রক্রিয়া, সেটা হচ্ছে অনুমান। যুক্তিবিদের প্রধান আলোচ্য বিষয় কি? যুক্তিবিদের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। পরীক্ষায় এটা মাস্ট আসে, অনেকে ভুল করি। যুক্তিবিদের প্রধান আলোচ্য বিষয় কিন্তু অনুমান, যুক্তি না। যুক্তিবিদের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমাদের রেশমি ভালো কথা বলছে। ওকে, জি স্যার তারেক। ওকে, তাহলে হচ্ছে যুক্তিবিদ্যা জ্ঞান লাভের প্রধান উৎস কি? যুক্তিবিদ্যা জ্ঞান লাভের প্রধান উৎস হচ্ছে অনুমান।
তারপর বলছে হচ্ছে প্রদত্ত বাক্য বা বাক্য সমূহকে কি বলা হয়? আশ্র বাক্য। প্রদত্ত বাক্য বা দত্ত বাক্য বলা হয় এগুলোকে। অনুমিত বাক্যকে, আমরা একটু এই ওয়ার্ডগুলো একটু ভিন্ন ভিন্ন আসছে তো এই জন্য তোমাদেরকে জ্ঞানগুলো দেখাই দিচ্ছি। বলছে এখানে অনুমিত বাক্য কি বলা হয়? অনুমিত বাক্যকে বলা হয় সিদ্ধান্ত, মানে অনুমিত হয়েছে আশ্র বাক্য থেকে যেটা অনুমিত হয় সেটা অনুমিত বাক্য। আর অনুমিত বাক্য মানে সিদ্ধান্ত। পরীক্ষায় যদি দেখো অনুমিত বাক্য কি, অনুমিতটা কি, তো এই রে ভাই এটা আবার কি, কিন্তু একটু জাস্ট দেখে নিলে পরিচিত থাকলে কিন্তু তুমি পরীক্ষায় ভালোভাবে লিখতে পারবা। বলছে আশ্র বাক্য কি? আশ্র বাক্য হচ্ছে অনুমানের ব্যবহৃত জানা বাক্য। দেখছো আরো অনেক সংজ্ঞা দেওয়া যায় একটা জিনিসকে, তুমি যদি একভাবে সংজ্ঞা দেবে এমনটা না, এটাকে অনেকভাবে সংজ্ঞা দেওয়া যায়। তারা বলছে যুক্তিবিদ্যায় পরোক্ষ জ্ঞান লাভের প্রক্রিয়া হিসেবে কাকে স্বীকার করা হয়? পরোক্ষ জ্ঞান লাভের প্রক্রিয়া হিসেবে অনুমানকে স্বীকার করা হয়। অনুমানের সিদ্ধান্তটি কোথা থেকে নিশ্চিত হয়? আশ্র বাক্য থেকে নিশ্চিত হয়। অনুমানের সিদ্ধান্তে কি থাকতে হবে? অবশ্যই নতুনত্ব থাকতে হবে, নতুন কিছু। নতুনত্ব ছাড়া আসলে কিছু কিন্তু গ্রহণযোগ্য হয় না। আর হচ্ছে অনুমান কত প্রকার? অনুমান 2 প্রকার, অবরোহ আর হচ্ছে আরোহ। কালকে ক্লাসে কিন্তু আমাদের 80-90 জন 100 জনের মতো ছিল স্টুডেন্ট, 1 ঘন্টা, প্রথম 1 ঘন্টার মতো। পরে কমছে আর কি, সবার আসলে ধৈর্য খুব কম, যার কারণে কিন্তু আজকে কিন্তু ক্লাসে সেই তুলনায় মানুষ আমাদের অনেক কম। এই যে অনুমান কত প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে আরোহ আর একটা হচ্ছে অবরোহ। অবরোহ অনুমান কি বলছিলাম, যে বেশি ব্যাপক আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করলে সেটা হচ্ছে অবরোহ অনুমান। আরোহ কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত। চাই নাই যেহেতু দিবা না, জাস্ট যা চাইছে তাই দিবা। দেন হচ্ছে আরোহ কি বলছিলাম, কম ব্যাপক আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করলে সেটা আরোহ অনুমান। এখন অনুধাবনে আসি। বলছে অনুধাবন হচ্ছে এখানে অনুমান জ্ঞান লাভের সহায়ক, অবভিয়াসলি সহায়ক, কারণ জ্ঞান লাভ করতে গেলে সবসময় আমরা প্রত্যক্ষ বা ফেস টু ফেস সব জায়গায় গিয়ে আমরা জ্ঞান লাভ করতে পারি না। আমাদের অনেক সময় অনুমান করে বা ভেবে চিন্তা করে একটা সিদ্ধান্ত যেতে হয়। তো এই চিন্তা করার মাধ্যমে আমাদের কি জ্ঞান লাভ করতে পারছি। সুতরাং এটা একটা জ্ঞান লাভের পরোক্ষ প্রক্রিয়া বা জ্ঞান লাভের সহায়ক। অনুমান একটি, তুমি জাস্ট কোশ্চেনটা বুঝবা, যে কোনো সাবজেক্ট হোক, তুমি কোশ্চেনটা বুঝে তাড়াতাড়ি শেষ করবো স্যার। আজিজুল আবার কিন্তু 9টায় ক্লাস, তুমি ফোন চার্জ দিও, তখনও বলো না স্যার তাড়াতাড়ি শেষ করেন, আবার ফোনে চার্জ নাই, তখন ওটা শেষ করিও, ঠিক আছে, মানে ফোনে চার্জটা দিও। এরপর বলছিলাম যে তোমাদের হচ্ছে যে কোনো কোশ্চেন জাস্ট বুঝবা, বুঝলে তুমি নিজের ভাষায় সুন্দর করে লিখো, এটাই চাই স্যাররা। তারপর বলছে অনুমান একটি মানসিক প্রক্রিয়া, বুঝিয়ে লিখো। অনুমান মানসিক প্রক্রিয়া, কারণ অনুমান হচ্ছে আমরা আচ্ছা বেশি বড় করলে এরকম থাকে। বললাম অনুমান একটি মানসিক প্রক্রিয়া, কেন? কারণ অনুমান হচ্ছে আমরা ভাবনা চিন্তা করেই সিদ্ধান্তে আসি, এটা আমরা ভাষায় প্রকাশ করলে যুক্তি হয়ে যায়। সুতরাং অনুমান যেহেতু আমরা এটা মানসিক প্রক্রিয়া বা মানসিক পর্যায়ে থেকে সিদ্ধান্তে আসা হয়, যার কারণে অনুমান একটা মানসিক প্রক্রিয়া। সকল অনুমানে যুক্তি নয় কেন? খেয়াল করে এটা যে বলছে সকল অনুমান যুক্তি নয়। অনুমান হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া, কোনো জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত যাওয়া হচ্ছে অনুমান। আর বলছে অনুমান এবং যুক্তি দুটি ভিন্ন বিষয়। অনুমানে ভাষায় প্রকাশিত রূপ হচ্ছে যুক্তি। যেসব অনুমান শুধু আমাদের মনের ভিতরেই থাকে সেগুলোকে ভাষায় প্রকাশ করা যায় না, জাস্ট সেগুলোকে কি বলা হয়? যুক্তি। আমরা জাস্ট ভাষায় প্রকাশ করা যায় না, সেসব অনুমানকে যুক্তি বলা যায় না, সেগুলো হচ্ছে জাস্ট অনুমান। অনেক সময় চিন্তা করার সময় আমরা মনের অব্যক্ত ভাষা ব্যবহার করি। মনে করো তোমার মনে অনেক কথা জমে আছে, বাট তুমি প্রকাশ করতেছো না, তার মানে এটা হচ্ছে অনুমান, তুমি ভাবছো, বাট যখনই প্রকাশ করবো তখনই কিন্তু সেটা কি হয়ে যাবে? যুক্তি হয়ে যাবে। অমাধ্যম অনুমানের সিদ্ধান্ত নতুন থাকে না কেন? এই কোশ্চেনটা আসতে পারে। অমাধ্যম অনুমানের সিদ্ধান্ত মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন, আমি কোশ্চেন পরীক্ষা নিলে এরকম কোশ্চেনই দিব, কারণ এগুলো হচ্ছে একটু স্টুডেন্টরা মানে জাস্ট ভাবতে হবে, একটু খুব সহজে লিখতে হবে এমনটা না। বলছে অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব থাকে না কেন? কারণ অমাধ্যম হচ্ছে আমাদের বেশি থেকে কমে চলে আসে, সুতরাং এখানে নতুনত্ব কিন্তু আসতেছে না, ওই গদ বাঁধা যা ছিল তার থেকে একটা সিদ্ধান্ত আসছে। মনে করো আমার 500 জনের মধ্যে থেকে আমি একজন সিলেক্ট করবো, সুতরাং এখানে তো নতুন কেউ আসতেছে না, 500 জনের মধ্যে একজন আসতেছে। বাট আমি যদি মনে করো আমি এখান থেকে 500, এখান থেকে 500, বাংলাদেশের সব জায়গা থেকে নিচ্ছি, ওর মধ্য থেকে এখন আরো বেশি মানুষ নিব, তাহলে কি হবে? আমার কম থেকে বেশি হয়ে গেলে কি হবে? নতুনত্ব সৃষ্টি হবে না, অনেক নতুন নতুন মানুষ দেখবো, যেমন আজকে ক্লাসে অনেক নতুন মানুষকে দেখতেছি। সুতরাং ইয়েস, আমাদের রেশমি, ও হচ্ছে বদরুন্নেসা কলেজে পড়ে, হ্যাঁ পড়তো, তো ও হচ্ছে যে বললো যে আসলে যুক্তিবিদ্যা কম মানুষই নাই, বাট অনেক ভয় পায়, বাট খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট। রেশমি হচ্ছে আমাদের অনেক প্রাইভেট ব্যাচে ছিল, কিন্তু আগে প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট আমাদেরও, এখনও ফ্রি ক্লাসও কিন্তু করতেছে ও। তাহলে ও দেখো ওর রেজাল্টটা আমি দেখতে যাচ্ছি, ও কী রেজাল্ট করে। ঠিক আছে রেশমি, মানে ভালো করবে আশা করিও, কেননা হচ্ছে সব ক্লাসই করে দেখি আমাদের প্রাইভেট ব্যাচের প্রত্যেকটা গ্রুপেই ছিল। তারপর বললাম অমাধ্য অনুমান এই নতুন তো কেন আসে না, কারণ হয়েছে মানে জানা অনেক বিষয় তার থেকে একটা আসতেছে, বাট অজানা অনেকগুলো থাকলে সেখান থেকে আমাদের কিন্তু কি হতে পারে,
অমাধ্য অনুমান যথার্থ অনুমান নয় কেন, ব্যাখ্যা করো। অমাধ্য অনুমান আসলে প্রকৃত অনুমান নয়, আর অমাধ্যম যেহেতু প্রকৃত অনুমান নয়, অমাধ্যম একটা হচ্ছে মানে অবরোহের একটা প্রকারভেদ, আর প্রকৃত অনুমান হচ্ছে আরোহের প্রকারভেদ, যার কারণে জাস্ট অমাধ্য অনুমান কখনোই প্রকৃত অনুমান নয়। জাস্ট সহজ ভাষায় অ্যান্সার। ওকে স্যার, আমরা সিকিউতে আসি। সিকিউ শেষ করে স্যার আজকের মতো বিদায় নিব, মানে আজকের মতো 2 ঘন্টার মতো বিদায় নেব। তারপর নেক্সট 2 ঘন্টা পর আবার দেখা হবে তোমাদের সাথে। ওই ক্লাসটা তোমরা আরও বেশি মনোযোগ দিয়ে করিও, কারণ অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, ঠিক আছে। এরপরে যেটা নিব, দেখো এখন আমাদের 24 সালে একটা কোশ্চেন আছে ঢাকা বোর্ডের। এই কোশ্চেনটা একটু ভালো করে খেয়াল করো, কোশ্চেনের অ্যান্সারটা দিবা তোমরা। এই সৃজনশীল, এটা হচ্ছে আমাদের এই যে এই কোশ্চেন ঢাকা বোর্ড 24-এর চেষ্টা করা হয়েছে। এখানে আসলে মানে পুরো হচ্ছে নতুন সালের কোশ্চেন দিয়ে দেওয়ার। এখন সবাই একটু আসো স্যাররা, অ্যান্সারটা আমরা সবাই মিলে করি। অনুমান কয় প্রকার, এটা জানি 2 প্রকার। অনুমান এক ধরনের মানসিক প্রক্রিয়া, একটু আগে ব্যাখ্যা দিলাম জ্ঞানমূলকে। উদ্দীপকের বি অংশটি আসলে কোন বিষয়কে নির্দেশ করতেছে, খুব সহজ জিনিস মনে রাখবা। এই অনুমান অধ্যায় থেকে কোশ্চেন আসা মানেই তোমাকে হয় একটাকে জাস্ট আরোহকে চাইবে, না হলে তোমাকে অবরোহকে চাইবে। জাস্ট এই দুটো জিনিস তোমাকে বের করতে হবে। উদ্দীপক দেখে বুঝতে হবে কোনটা আরোহ আর কোনটা হচ্ছে অবরোহ, ঠিক আছে। খুবই ইজি জিনিস। তো উদ্দীপকের বি অংশটি কোন বিষয়কে ইঙ্গিত করে? উদ্দীপকের এখানে দেখো একটা হচ্ছে আমাদের বলছে এ হচ্ছে অনুমান, আর বি হচ্ছে আমাদের আরোহ। সরি, এখানে কিন্তু কাহিনী আছে। এখানে আমাদের একটা জিনিস বলে দিচ্ছে যে বিশেষ থেকে সার্বিকে যাই, যেহেতু বলছে এটা সি হচ্ছে বিশেষ থেকে সার্বিকে যাই, সি এর পাশে লেখা, তাহলে এটাই হচ্ছে আরোহ। একটু খেয়াল করতে হবে কিন্তু, ঠিক আছে। আর এটা হচ্ছে অবরোহ, ঠিক আছে। কারণ যেহেতু বিশেষ থেকে সার্বিকে মানে আরোহ, আর সার্বিক থেকে বিশেষে গেলে অবরোহ, সুতরাং এটা আমাদের রিমন। দেখছো, ওই 200 জন ক্লাস থাকলে তো আজকে আমার ক্লাসে অনেক স্টুডেন্ট থাকতো, কিন্তু নাই। তুমি ক্লাসে তোমাদের বন্ধুদের গ্রুপে শেয়ার করলে কিন্তু রিমন অনেক স্টুডেন্ট থাকতো, ভাল লাগতো আমার নিজেরই, তোমারও ভাল লাগতো। ওকে, যাই হোক, তাহলে হচ্ছে এটা আমাদের বি অংশটি হচ্ছে অবরোহ অনুমান, আর এ হচ্ছে আমাদের হ্যাঁ, এ তো অবশ্যই। এ ও বি এর মধ্যে বসে দৃশ্য তুলনা করো। আসলে এই কোশ্চেনটা এমন হওয়া উচিত ছিল না, এই কোশ্চেনটা উচিত ছিল হচ্ছে এখানে উদ্দীপকের কোন অংশ নির্দেশ করছে, হচ্ছে অনুমানকে নির্দেশ করতেছে, আর এটা উচিত ছিল হচ্ছে বি ও সি, উদ্দীপকের বি ও উদ্দীপকের সি এর মধ্যে বসে দৃশ্য, এটা হওয়া উচিত ছিল। কোশ্চেনটা একটু মানে উল্টাপাল্টা আসছে। ঠিক আছে, এই কোশ্চেনটা এমন হওয়া উচিত ছিল, একটু মিস্টেক থাকতে পারে তোমাদের যাদের কাছে বই আছে, একটু দেখবা এই কোশ্চেনটা একটু মিস্টেক আছে। আমি যেভাবে দিছি এইভাবে হবে, কারণ প্রথমে গদাকে এই চাইবে, আর বি আর সি এর মধ্যে বৈশিষ্ট্য আছে, এ আর সি এর মধ্যে বৈশিষ্ট্য আমরা পাচ্ছি না, কারণ একটা অনুমান আর একটা হচ্ছে অনুমানের একটা শাখা, তো সাদৃশ্য বৈশিষ্ট্যের কোশ্চেনই আসে না। কোশ্চেন আসলে এটা আসবে বি আর সি এর মধ্যে, ঠিক আছে, গদাকে। ওকে রিমন, রাতের ক্লাসে 6 অধ্যায় কমপক্ষে 2টা 3টা সিকিউ থাকবে আমাদের, তো ওই অধ্যায়টা আরও গুরুত্বপূর্ণ, ক্লাসটা থাকা লাগবে। অনেকে 6 অধ্যায় বুঝতে পারে না, মানে কঠিন লাগে তাদের কাছে, তো 6 অধ্যায়টা আসলে করা দরকার। এখন এই চট্টগ্রাম বোর্ড 24টা একটু দেখি। ভাই পানির মতো কোশ্চেন, এটা এত সহজ কেন? হ্যাঁ, এই কোশ্চেনটা একটু খেয়াল করি। এখানে বলছে যে কোনো মানুষ নয়, তোমরা একটু অ্যান্সার করো 1 এবং 2, গ আর ঘ অ্যান্সার করো, তো যারা ক্লাসে আসে অ্যান্সার করো, আমি তাহলে পড়ি। কোনো মানুষ নয় পরিপূর্ণ, আবিদ হয় মানুষ, অর্থাৎ আবিদ নয় পরিপূর্ণ। আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা, এটা দৃষ্টান্ত 1। আর দৃষ্টান্ত 2, মানে এখানে বললামই তো, হয় আরোহ না হলে অবরোহ আসবে। মেহগনি হয় মূল্যবান, সেগুন হয় মূল্যবান, শিমুল হয় মূল্যবান, গর্জন হয় মূল্যবান, অর্থাৎ সকল গাছ। তো সকল গাছ মানে একটাখানে একটা করতে করতে সকল গাছে আসছে, তাহলে এটা অবশ্যই আমাদের দৃশ্যকল্প 1 হচ্ছে আমাদের, যেহেতু কোনো মানুষ নয় তারপরে আবিদ একজনে আসছে, এটা হচ্ছে অবরোহ। দৃশ্যকল্প 1 হচ্ছে অবরোহ, আর 2 হচ্ছে এটা হচ্ছে আরোহ, ঠিক আছে।
যেহেতু আমাদের এই যে মেহগনি সেগুন টেগুন সব থেকে সকল গাছ মূল্যবান আসছে, আর এটা হচ্ছে অবরোহ। ভাই পানির মতো কোশ্চেন, মানে সহজ কোশ্চেন। এই কোশ্চেন আগে লিখবে পরীক্ষায়, এত সহজ কোশ্চেন, এত সহজ কোশ্চেন কিন্তু পরীক্ষায় মানে খুবই কমই আসে, মানে আসবে মাস্ট, দেখো প্রত্যেকটা বোর্ডে আসে এই কোশ্চেন, মানে এত সহজ কোশ্চেন তুমি অন্য অধ্যায়ে পাবা না। সুতরাং এর ধরটা আগে শেষ করা উচিত। আর একটা কোশ্চেন দেখি আমরা, বরিশাল বোর্ড 24। তো বরিশাল বোর্ড 24 দেখি, ময়না হয় মরণশীল, দোয়েল হয় মরণশীল, কোকিল হয় মরণশীল, সকল পাখি। ভাই কি পানির মতো কোশ্চেন। আরোহ, আর বলছে সকল প্রাণী হয়, ক হয় মরণশীল। অবরোহ, যারা এই 5 মিনিট একটা ক্লাস করবো তাহলে তো একটা সিকিউ হয়ে যাচ্ছে 10 মার্ক। ওকে স্যার, তাহলে হচ্ছে দৃষ্টান্ত 2 দেখতেছে অবরোহ, দৃষ্টান্ত 1 আর 2 এর মধ্যে এরকম তুলনামূলক বিশ্লেষণ চাইবে বা পার্থক্য চাইবে, এমন কোশ্চেন চাইবে, ঠিক আছে? তাহলে আশা করি পারবো। দেখো প্রত্যেকটা বোর্ডে এই সেম কোশ্চেনে আসে, সেম টপিকের কোশ্চেন তো আসবে, এর বাইরে তো টপিক নাই অধ্যায়ে। ওকে 4 অধ্যায়ের কোশ্চেন একটা বলতে, 4 অধ্যায়ে আমাদের মানে উদ্দীপকটা একটু মানে বড়, তো একটু খেয়াল করো। এখানে বলছে দৃশ্যকল্প 1 হচ্ছে গোলাপ ফুল হয় লাল, জবা ফুল হয় লাল। দেন বলছে হচ্ছে আমাদের শাপলা ফুল হয় লাল, অতএব সব ফুল হয় লাল। তাহলে এখানে জাস্ট একটা থেকে আসছে সব ফুলে, তার মানে এটা হচ্ছে আরোহ। আর এই যে সব ফুল হয় লাল থেকে জবা ফুল আসছে, এটা হচ্ছে অবরোহ। আমরা জানি বেশি থেকে কমে আসবে, বেশি থেকে কম। এই দেখো বেশি থেকে কোথায় আসছে, বেশি থেকে কম হয়েছে। বেশি থেকে কম কিভাবে? কারণ হচ্ছে আমাদের সব ফুলের থেকে জবাতে আসছে সিঙ্গেল একটা ফুলে, যার কারণে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অবরোহ। আর আরোহ হচ্ছে গোলাপ, জবা, শাপলা, সব ফুল লাল, মানে এক একটা থেকে অনেকগুলা থেকে আসছে, মানে কম থেকে কি হচ্ছে, কম থেকে বেশিতে যাচ্ছে। কম থেকে বেশিতে যাওয়া মানে হচ্ছে আমাদের, কম থেকে বেশিতে যাওয়া মানে হচ্ছে আরোহ, ঠিক আছে? খুবই সহজ ভাই, এত সহজ কোশ্চেন হয় কখনো বলো? তারপরে ওকে, এটাই শেষ, আর দেখাবো না ভাই, সহজ জিনিস এগুলা একই টাইপের কোশ্চেনে আসবে, এর বাইরে টপিক মানে টাইপ আর চেঞ্জ হবে না, তো দরকার নাই এই কোশ্চেন আর দেখার। তোমরা একটু রেস্ট করো, দেন হচ্ছে আমি 9টায় আবার ক্লাস নিব, তো এটা আর 5 মিনিটের মধ্যে শেষ করবো, এতক্ষণ আর না। ওকে, তাহলে বলছি শালিক হয় প্রাণী, ময়না হয় প্রাণী, কাক হয় প্রাণী, অর্থাৎ সকল পাখি হয় প্রাণী। এই যে 3টা পাখি থেকে আমরা অনুমান করে আমাদের সকল পাখি বলছে প্রাণী, তার মানে এটা হচ্ছে কম থেকে বেশিতে আসছে, এটা হচ্ছে আরোহ। আর এটা হচ্ছে কি বলতেছে, সকল প্রাণী হয় মরণশীল, বাঘ হয় প্রাণী, বাঘ হয় মরণশীল। এই সকল প্রাণী থেকে বাঘে আসছে, এটা হচ্ছে বেশি থেকে কমে আসছে, তাহলে এটা হচ্ছে অবরোহ। ঠিক আছে, এখন বলো ভাইয়ারা ক্লিয়ারলি বুঝছো কিনা? এখানে দেখো 1 ও 2 এর মধ্যে সম্পর্ক বলবে বা পার্থক্য বিশ্লেষণ করতে পারবে, আর যে কোনো একটাকে মনে করবো তোমার এখানে প্রকৃতি বা কোনটা কোন অনুমান, এইটার কথা আসবে। ঠিক আছে, পারবা তাহলে? এখন তোমরা বলো 4 এবং 5 অধ্যায়ের সিকিউ যা আসবে সব ঠিকঠাক পারবে? পারবা তো? এখন বলো, পারবা ঠিকঠাক? রিদওয়ান এখন আসছে ক্লাস করতে, তুমি হচ্ছে রেকর্ড ক্লাস করবা রিদওয়ান। পারবা আশা করি, তাই তো? ওকে ওকে, তাহলে সবার জন্য শুভকামনা জানাতে হচ্ছে, সবাই দোয়া রেখো আমার জন্য, তোমাদের জন্য দোয়া। আজকে আমরা এই 4 আর 5 অধ্যায়ের ক্লাসটা আমরা এখানেই এন্ড করে দিব, আর বেশিক্ষণ আগাবো না। কারো কোনো কথাবার্তা থাকলে বা কোনো সাজেশন থাকলে বলতে পারো, এখন নিয়ে নিই। দেন হচ্ছে 9টার ক্লাসে আবার দেখা হবে কিন্তু আমাদের। আমাদের রিমা বলছে ইনশাল্লাহ পারবো, রুদ্র বলছে পারবে, সারা বলছে পারবে, আমাদের আইজুল বলছে পারবে, ফাহিম বলতে পারবে, লিমন বলতে পারবে, রিমন বলতে পারবে, রেদওয়ান তো এখন আসলো, ওকে ওকে, তাসলিমা বলতে পারবে, লিমন থ্যাংক ইউ ভাইয়া।
লিমন বলতে পারবে, তসলিমা ওকে ওকে ঠিক আছে। হৃদয়ন তুমি ক্লাসটা করবা, তাহলে মিস করা হবে না, ঠিক আছে ওকে। শুধু 5 অধ্যায় ক্লাস করছিস স্যার, ইনশাল্লাহ 5 অধ্যায় থেকে অ্যান্সার করতে পারবো। তুমি যে লাস্ট 5 অধ্যায় ক্লাস করছো ভাই, তুমি 4 অধ্যায় ক্লাস করে ফেলবো। 4 অধ্যায় 1 ঘন্টার মধ্যে ক্লাস। দেখো আমি 1 ঘন্টার মধ্যে একটা অধ্যায় শেষ করার চেষ্টা করতেছি এবং তারপরে কিন্তু সিকিউ দেখাচ্ছি। দেখো বর্তমান যুক্তিবিদ্যা যারা প্ল্যাটফর্মগুলো ক্লাস নিচ্ছে এইভাবে পড়াচ্ছে কিনা কেউ, আমি তোমাদের সবভাবে দেওয়ার চেষ্টা করতেছি। পরীক্ষার পরে ভাইয়া বইলো কেমন হয়েছে পরীক্ষা, এবং যারা ক্লাস মিস করছো তাদের জন্য পরামর্শ হচ্ছে তারা তো এই রেকর্ড এখানে থেকে যাবে, দেন হচ্ছে তোমরা আমাদের পেজে কিন্তু আপলোড করা হবে। এই ভিডিওটা একটু পরে আপলোড করে দেওয়া হবে পেজে, আমাদের পেজে বলছে, আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে, পড়ালেখা ইউটিউব চ্যানেল যেটা, তো ওইটাতে তোমরা পাবা। আর যারা ক্লাস করছো তারা তো করে ফেলছো, হ্যাঁ অবশ্যই থাকবে, অবশ্যই হচ্ছে সেভ থাকবে ভিডিও এখানে পেজেও, বাট পেজে ভিডিও 1 মাসের বেশি থাকে না, এই জন্য সব কিছু আমাদের ইউটিউবে আপলোড করা হয়ে থাকে। আর একটা কথা সেটা হচ্ছে এমসিকিউ রাখবো। স্যার আজিজ আপনি কথাটা শোনেন, আপনি ক্লাসে ছিলেন না মনে হয় স্যার। কথা হচ্ছে আমি কি বললাম তোমাদের গত ক্লাসে, আমি গত দিনের ক্লাসে যেদিন তোমরা আইসিটি পরীক্ষা দিয়ে আসলা গতদিন 1 এবং 3 অধ্যায় শেষ করছি। আজকে 4 আর 5 এখন শেষ করলাম, নেক্সট 9টায় তোমাদের সাথে আবার দেখা হবে। আজকে 9টায়, রাত 9টায়। তো রাত 9টার ক্লাসে আমরা হচ্ছে কোন অধ্যায় শেষ করব? আমরা রাত 9টায় 6 অধ্যায় শেষ করব। তাহলে বাকি থাকে কোন অধ্যায়? অনলি 7 অধ্যায়। তো আগামীকালকের ক্লাসে আমরা আগামীকালে যে ক্লাস নিব 2বার, তো একবার ক্লাসে আমরা 7 অধ্যায় শেষ করব, দেন তারপর হচ্ছে আমরা একটা এমসিকিউ ক্লাস নিব, পুরো একটা সব অধ্যায়ের এমসিকিউ ক্লাস নিব একটা, মনে করো ওটাই এমসিকিউ সাজেশন যে ক্লাসটা নিব। সবাই ওই ক্লাসটা থাকবা, 6 অধ্যায় স্যার এইভাবে পড়বো। আমি প্রতিবারই এইভাবে পড়াই, যাতে আমাদের বাচ্চা কাচ্চারা ভালো করে অ্যাটলিস্ট পরীক্ষায় জীবনে মনে রাখে যে স্যার রাশেদুজ্জামান মনা ভাই ক্লাস নিয়েছিল যুক্তিবিদ্যার পড়ালেখার প্ল্যাটফর্মের, যে ভালো করছি, অ্যাটলিস্ট ক্লাসটা করে ভালো করছি। তো এটাই সার্থকতা, আর কোনো সার্থকতা নাই। তোমরা আগের বার যারা ম্যারাথন ক্লাস নিয়েছিলাম সেটাও আমাদের পেজে আছে, দেখবো ওই ম্যারাথন ক্লাসগুলোতে মানে আমাদের স্টুডেন্টের ফিডব্যাকটা কেমন ছিল, ওরা যে কতটা হ্যাপি হয়েছিল। ওকে, প্রথম অধ্যায় ইউটিউবে নাই সারা, প্রথম অধ্যায়টা তুমি আমাদের পেজে পাবা। আমি গতকালকে আমাদের লাইভ আমার কেটে গেছিলো একবার, তো প্রথম 20 মিনিটে আমি ওটা প্রথম 20 মিনিটের এটা আছে আমাদের পেজে গিয়ে একটু স্ক্রলিং করলে পাবা, ঠিক আছে। ওকে, কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসবে? কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসবে এটা তো আগে বলছি, এখনো বলি। দেখো তোমাদের যে আমি আচ্ছা একটু ইসে যাই, এখানে বলছিলাম যে তিন অধ্যায় কালকে পড়াইছি, আজকে এখন 4 অধ্যায় পড়লাম। 5 অধ্যায় রাত 9টায় 6 অধ্যায় পড়াবো। তো এখন হিসাব করো, এই 3 অধ্যায় থেকে 2 থেকে 3টা সিকিউ আসবে মাস্ট। এখান থেকে 1 থেকে 2টা আসবে, 2টা আসতে পারে, আর এখান থেকে 2টা আসতে পারে, 3টা আসতে পারে। 5 থেকে 1 থেকে 2টা, বাট 6 থেকে এরকম 2 থেকে 3টা আসবে। যদি কোনো ব্যক্তি এই 4টা অধ্যায় পড়ে এনাফ সিকিউ এর জন্য, বলে দিচ্ছি, যদি কোনো ব্যক্তি এই 3 অধ্যায় 4 অধ্যায় 5 অধ্যায় আর 6 অধ্যায় জাস্ট এই 4টা অধ্যায় পড়ে, সে 7টা সৃজনশীল ইজিলি পারবে। 7 থেকে 8টা সে পেয়ে যাবে, 9টাও পেতে পারে এখান থেকে, কমপক্ষে 9টা। দেখো 9টা কোশ্চেন সে পাবে এখান থেকে, 3 থেকে 6, 3 4 5 6 এই 4টা অধ্যায় পড়লে তোমার 9টা সিকিউ ইজিলি কমন পাবা তুমি, গ্যারান্টি আমি। 8টা মাস পাবা, 9টা তো পেতেই পারো, ঠিক আছে। দেখো 3 অধ্যায় কালকে ক্লাসে শেষ করছিলাম, 3 অধ্যায় কালকের ক্লাস আমি শেষ করছি। তোমাদের 3 অধ্যায় গতকাল শেষ হয়ে গেছে। আজকে এই 4 5 এখন ক্লোজ করে ফেলছি, 4 5 এখন ক্লোজ হয়ে গেছে। তো 4 5 যদি শেষ হয়ে যায় তাহলে তোমাদের তো সমস্যা থাকতেছে না, আর 4 5 শেষ করে ফেলছি। ইয়েস, থ্যাংক ইউ পাপিয়া। তো 4 5 তো আমরা হচ্ছে করে ফেললাম আজকে ক্লাসে। তো রাত 9টায় আমরা হচ্ছে আবার 6 অধ্যায় পড়াবো। তো 6 অধ্যায় থেকে এরকম 2 থেকে 3টা কোশ্চেন পাবা। তো আশা করি এত সমস্যা থাকবে না কোনো, তাই না? ওকে, তাহলে হচ্ছে আমরা এখন আমাদের ক্লাসটা শেষ করতে পারি। তো আশা করি আর কোনো সমস্যা থাকবে না তোমাদের এই 3টা অধ্যায়ের। এই 3টা অধ্যায় থেকে তুমি দেখো, হিসাব করো, মনে করো 2 3 4 5টা পাবো কোশ্চেন, 5টা সিকিউ আসতে পারে তোমার। সেটা হচ্ছে 3 4 5 এই অধ্যায়। তো যেগুলো অধ্যায় আমরা পড়াই ফেলছি এখন পর্যন্ত, তুমি 5টার মতো কোশ্চেন পেয়ে যাচ্ছ, ঠিক আছে।
তো আমরা এখন ক্লোজ করি, এরপরে আমাদের আবার ক্লাস হবে হচ্ছে রাত 9টায়, ঠিক এই 6 অধ্যায় নেক্সট। তারপরে আগামী কালকে তো আরও 2টা ক্লাস নিব, তারপরেই ফার্স্ট পেপারের টাটা, নেক্সট আবার সেকেন্ড পেপার শুরু করবো। ওকে, তাহলে আসসালামু আলাইকুম এখন পর্যন্ত।